তো সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা ভৌত জগত পরিমাপ এই অধ্যায়ের 3 নম্বর ক্লাসটা করব। তো প্রথমে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ক্লিয়ার, একজন লিখছে ক্লিয়ার। সাউন্ড প্রবলেম, কেউ কেউ বলছে ক্লিয়ার, কেউ কেউ বলছে সাউন্ড প্রবলেম। আচ্ছা, ওয়েব অ্যাপে সাউন্ডে মেবি একটু প্রবলেম হইতে পারে। ওয়েব অ্যাপে নেট প্রবলেম থাকার কারণে, সেটা তোমার বা আমার যে কারো হোক, নেট প্রবলেম থাকার কারণে ওয়েব অ্যাপের সাউন্ডটা একটু তুমি ক্লিয়ার নাও পাইতে পারো। তো এই কারণে যে ওয়েব অ্যাপের সাউন্ডটা ক্লিয়ার পাবা না, সে তৎক্ষণাৎ ফেসবুকে চলে যাবা। ঠিক আছে, আমরা দুইটা জায়গা থেকে একসাথে লাইভ করি। ওয়েব অ্যাপেও যে লাইভটা, যে ক্লাসটা চলে, সাথে সাথে সেটা ফেসবুক লাইভেও চলে। তো তুমি ফেসবুক গ্রুপে যুক্ত থাকলে তুমি ওইখান থেকেও লাইভটা দেখতে পারবা। অনেকের হয়তো একটা কমপ্লেইন ছিল যে ফেসবুক আইডি কেন অ্যাপ্রুভ করা হচ্ছে না। তো এটার ব্যাখ্যা তোমাদের মনে হয় ওই অপার ভাই বা সারোয়ার, ও তোমাদের মনে হয় এটার ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে তোমাদের অনেকের আইডি নিউ আইডি খোলা, যে আইডির বয়স 10 মাস না। তো এরকম যদি নিউ আইডি হয় তাহলে সেগুলা অ্যাপ্রুভ করা হয় না। ঠিক আছে, কারণ এখন বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। অনেক ফেক আইডি এই প্রাইভেট গ্রুপগুলোতে ঢুকে যাচ্ছে বিভিন্নভাবে। তো এই কারণে একটু প্রবলেমের কারণে আমরা এই দিকটাতে একটু কঠোর হয়ে গেছি। ঠিক আছে, তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তুমি ফেসবুক আইডি যদি অ্যাপ্রুভ না হয় তাহলে তুমি তোমার অভিভাবকের ফেসবুক আইডি দিয়ে ক্লাস করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, আমরা ক্লাসের কথাতে চলে আসি। আমরা ভৌত জগত পরিমাপ এই অধ্যায়ের আজকে 3 নম্বর ক্লাসটা করব। এর আগে আমার একটা ক্লাস একটু প্রবলেমের কারণে আমি নিতে পারি নাই, তো আজকে সেই ক্লাসটা আমরা নিব আর কি। তো আমরা গত দুইটা ক্লাসে, প্রথম ক্লাসে বিভিন্ন রাশির মাত্রা নির্ণয় করা শিখছিলাম, এবং তারপরের ক্লাসটাতে আমরা পদার্থবিজ্ঞানের যে সকল সূত্র আমরা সচরাচর দেখে থাকি, সেই সকল সূত্র লেখার কিছু নিয়ম কানুন আছে, সেই সকল নিয়ম কানুন শিখছিলাম, এবং সেইখান থেকে আমরা কিছু সুন্দর সুন্দর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছিলাম। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে। তো এই কারণে যে প্রবলেমগুলো গত ক্লাসে করানো হয়েছিল, মাত্রা নির্ণয় যেটা শেখানো হয়েছিল, এগুলোর উপরে একটু খুব ভালো জোর দিবা। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা মাত্রার সাহায্যে আমরা বিভিন্ন সূত্রের সঠিকতা যাচাই করব। আমরা পদার্থবিজ্ঞানে বিভিন্ন ধরনের সূত্র শিখি, তো সেই সকল সূত্র অবশ্যই মাত্রা সমীকরণের সাহায্যে সঠিক বলে প্রমাণিত হতে হবে। অর্থাৎ মাত্রা সমীকরণের সাহায্যে সঠিক বলে প্রমাণিত হওয়া কি, যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম, গত ক্লাসে বলছিলাম যে ধরো যে কোনো একটা রাশি এ, এটা সমান সমান বি প্লাস সি, তার মানে সি, বি এবং এ এরা একই জাতীয় রাশি হবে, অর্থাৎ এদের মাত্রা এবং একক সেম থাকবে। তো সেই জিনিসটাই আমরা দেখব, মাত্রা সমীকরণের সাহায্যে বিভিন্ন সূত্রের সঠিকতা আমরা প্রমাণ করব, যে সূত্রটা সঠিক কি না সেইটা আমরা যাচাই বাছাই করব। তো তুমি 9-10-এ যে সকল সূত্র শিখছো সেরকম কিছু সূত্র দিয়ে আমরা শুরু করি, চলো। তো প্রথমে আসো 1 নম্বর সমীকরণটা। 1 নম্বর যে সূত্রটা সেটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো বলা এই সূত্রটি মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো। মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো। এই সূত্রটি মাত্রা সমীকরণের সাহায্যে আমাদের যাচাই করতে হবে। তাহলে মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই মানে সমান চিহ্নের এ পাশে যে রাশিগুলো আছে এবং সমান চিহ্নের এই পাশে যে রাশিগুলো আছে, যেগুলো এইভাবে যোগ আকারে আছে, অবশ্যই তাদের মাত্রা সমান হইতে হবে। ঠিক আছে, মাত্রা যদি সমান না হয় তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো এখানে ইউ, এটা ইউ, এই ইউ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1, বেগের মাত্রা, আদিবেগ। এই পাশে বেগ ভি, আমি একটু আলাদা করে লিখি, এটা তো প্রশ্ন লিখলাম, একটু আলাদা করে এখানে লিখি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এবার আসো, এই সাইডে আছে ভি, ভি বেগ যার মাত্রা এল টি টু দি পাওয়ার -1। ইউ আদিবেগ, এই বেগের মাত্রাও এল টি টু দি পাওয়ার -1। এ ত্বরণ, তো ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2, এবং টি সময়,
সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার টি। তাহলে এখান থেকে এই পার্টের মাত্রা, এই যে এ টি, এটার মাত্রা যেটা আসতেছে সেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। দেখো মাত্রা সমীকরণের নিয়ম ছিল যে সমান চিহ্নের এপাশে বেগ ভি, ইউ এবং এটি, এই তিনটা পার্টের মাত্রা কিন্তু সেম হইতে হবে। তো দেখো বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার, ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1, ইউ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1 এবং এটি, এটার মাত্রাও দেখো এল টি টু দি পাওয়ার -1। তাহলে এই সমীকরণটা, অতএব এই সমীকরণটা মাত্রার সাহায্যে আমরা যাচাই বাছাই করে বলতে পারি যে সমীকরণটি সঠিক। তাহলে অতএব সমীকরণটি সঠিক বা সূত্রটি সঠিক, সূত্রটি বা সমীকরণটি সঠিক। এই যে এটা আমরা প্রমাণ করলাম। দেখো তোমরা 9, 10-এ অনেক কিছু লিখে হিসাব নিকাশ করতাম। তোমরা সমীকরণটা লেখার পরে সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষের প্রত্যেকটা পার্ট ডান পক্ষের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে মাত্রা বের করে তুমি ডান সাইড বাম সাইডের মাত্রা সমান সমান দেখাইতাম। কিন্তু এত কিছু এখন লিখতে হবে না, তোমার এগুলা এখন পরীক্ষাতে আসবে না। জাস্ট আমরা যাচাই বাছাই করে দেখলাম যে ঠিক আছে কিনা, আমরা পারি কিনা, এইটা আমরা দেখলাম। ঠিক আছে, আমাদের পৃষ্ঠা ভরে লিখতে হবে না, পরীক্ষায় এগুলো আসবে না, পৃষ্ঠা ভরেও লিখতে হবে না। তো অনেকে মনে করতে পারো ভাই বাম সাইড ডান সাইড আপনি তো ওভাবে দেখাইলেন না। ওভাবে দেখাবো না, ওভাবে দেখাবো ছোট ক্লাসে। যখন তুমি 9, 10-এ পড়ছো, ছোট ক্লাসে পড়ছো, তখন ঠিকঠাক আছে। কিন্তু এখন আমরা ওইগুলো আরো তো ইন ডিটেলস ভেঙে ভেঙে লিখে দেখাবো না। তাহলে আমি একটা ছোট্ট সূত্র দিয়ে শুরু করলাম, ঠিক আছে। তো এবার আসো দেখি, এবার 2 নম্বর সূত্রটা হচ্ছে, 2 নম্বর সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে ইউ হচ্ছে বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ আর এস হচ্ছে সরণ। তো মাত্রা সমীকরণের সাহায্যে এই সূত্রটা সঠিক কিনা যাচাই করতে হবে। যে যাচাই করো সূত্রটি সঠিক কিনা, যাচাই করো সূত্রটি সঠিক কিনা, সঠিক কিনা মাত্রার সাহায্যে যাচাই করতে হবে। তাহলে সেম একইভাবে একটু আগে যেভাবে হিসাব করলাম সেম একইভাবে হিসাব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস হচ্ছে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল, ঠিক আছে, সরণের মাত্রা এল। ইউ বেগ, এল টি টু দি পাওয়ার -1, টি সময়। তাহলে টি টু দি পাওয়ার -1 এবং টি বাদ চলে গেল, তাহলে এখানে থাকলো এল। হ্যাঁ হইতেই হবে, যেহেতু এই পাশে সরণের মাত্রা এল, তাহলে এই পার্টের মাত্রাও এল হইতে হবে, ইভেন এই পার্টের মাত্রাও এল হইতে হবে। দেখো তো হয় কিনা। এ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 এবং টি স্কোয়ার, ক্যাপিটাল লেটার টি স্কোয়ার। তাহলে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 2, তো কাটাকাটি করে নাই। তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে এল, এখানে থাকলো এল। তাহলে আমরা দেখাইলাম যে এই সমীকরণে বা এই সূত্রে সমান চিহ্নের প্রত্যেকটা সমান চিহ্নের ডান পাশের প্রত্যেকটা পার্ট এবং সমান চিহ্নের বাম পাশের প্রত্যেকটা পার্টের মাত্রা দেখো একই। তাহলে মাত্রা সমীকরণের সাহায্যে আমরা যাচাই করে বলতে পারলাম যে হ্যাঁ সূত্রটি সঠিক। তাহলে অতএব এই সূত্রটিও সঠিক, সূত্রটি সঠিক। কি ক্লিয়ার? সূত্রটি সঠিক। এবার তাহলে তোমাদের কাজ, তোমাদের তো আমি 2টা শিখাই দিলাম, তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে 3 নম্বর, এস টি এইচ, এটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি -1। আগে একটু কমেন্ট করো তো এই সূত্রটা তুমি চেনো কিনা, জানো কিনা, বলো তো, বলো এই সূত্রটা জানো কিনা। এখানে এস টি এইচ এটা বলতে কি বোঝাচ্ছি, এস নিচে ছোট্ট করে টি এইচ লিখছি, এটা বলতে আমি কি বুঝাচ্ছি, এটা বলতে বোঝানো হচ্ছে টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। বলো এই সূত্রটা জানো কিনা, বলো। হ্যাঁ ওকে, এটা টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই সূত্রটা মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো, মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো সূত্রটি সঠিক নাকি ভুল, যাচাই করো যে সূত্রটি সঠিক কিনা, সঠিক কি না দেখি, যাচাই করো তো, যাচাই করো তো সূত্রটি সঠিক কিনা। তাহলে এস টি এইচ সমান সমান ইউ প্লাস হাফ এ টু টি -1। তো দেখো বোর্ডে দেখো, এস টি এইচ টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, তম সময়। তাহলে তম সময়ের অতিক্রান্ত দূরত্ব
দূরত্ব সরণ এল, তাহলে এটা কি এল। ইউ বেগ এল টি টু দি পাওয়ার -1, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। তারপরে এইটাকে দেখো, এখানে কিন্তু দুইটা পার্ট। এই পার্টটাকে কেউ যদি মনে করো যে ভাই আমি এই পার্টটাকে একটু ভাঙবো, আচ্ছা ভাঙো। তাহলে ভাঙলে কি আসে, হাফ এ ইন্টু 2t, তাহলে 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে এ টি থাকে। কি থাকে এখানে, এ টি, বুঝলা কিনা। আর হাফ এ ইন্টু -1, তাহলে -12 এ। এই পার্টটাকে আমি গুণ করে দিলাম, গুণ করে দিলে দুইটা আলাদা আলাদা পার্ট হইল। তাহলে এবার আসো তো, দেখো তো এখানে এ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2 এবং টি এর মাত্রা হচ্ছে টি, তাহলে হইল এল টি টু দি পাওয়ার -1। আর এই পাশে এ এর মাত্রা, হাফের তো কোনো মাত্রা নাই, এ এর আছে, এ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তাহলে এইবার তুমি একটু ভালো করে দেখো, আমি যেটা দেখাই সুন্দর করে দেখো। সমান চিহ্নের এই পাশে সরণের মাত্রা এল, এই পাশে আছে বেগ, বেগের মাত্রা আবার এল টি টু দি পাওয়ার -1। এইটাকে যদি আমি ভাঙি, ভাঙলে দুইটা পার্ট পাওয়া যায়, যার একটার মাত্রা, একটা পার্টের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 এবং আরেকটা পার্টের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রে দেখো সমান চিহ্নের ডান পাশ এবং বাম পাশে যে রাশিগুলো আছে তাদের মাত্রা কিন্তু সমান হয় নাই। বলো মাত্রা সমান হয়েছে? তাহলে অতএব সূত্রটি মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করে আমরা বলতে পারি যে সূত্রটি সঠিক নয়। তুমি পরীক্ষায় এটাই লিখে দিয়ে আসবা, কিন্তু আসলে তোমার হিসাব ভুল হচ্ছে, সূত্রটি সঠিক। ঠিক আছে, অনেক বলতে ভাই এই যে হিসাব যে আপনি করলেন, এই হিসাব করাটা ঠিক হয়নি। আমরা নর্মালি এই হিসাবটা করি, তোমরা এখানে যতজন অ্যান্সার দিছো বলছো না যে হ্যাঁ মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করে ভুল 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 ভুল, অনেকেই লিখছো না। আসলে আমরা এটা করি, এটা আসলে মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করে সূত্রটি ভুল তা না, এটা তোমার ভুল আমার ভুল। ঠিক আছে, এই হিসাবটা ঠিক হয়নি। আমাদের আরেকটু চোখ কান খোলা রেখে বুঝে বুঝে হিসাবটা করা উচিত ছিল। তাহলে এই যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাই ভুল হয়নি, এটা কি ক্লিয়ার? তাহলে এবার আসো, তাহলে আমরা কিভাবে করব, এটা ঠিক হয়নি। এবার খুব ভালো করে বুঝো, এস টি এইচ এইটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t -1। এবার দেখো এই এস টি এইচ এটা কিন্তু ভাই যেমন তেমন সরণ না, এটা হচ্ছে টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। এই যে টি তম মানে আসলে কয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, কয় সেকেন্ড, 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। যেমন মনে করো তুমি লাইন দিয়ে, তোমরা মনে করো যে আমার সামনে লাইন দিয়ে 10 জন স্টুডেন্ট দাঁড়ানো আছে, আমি বললাম 5ম জন সামনে আসো, তাহলে প্রথম থেকে 5 জন কি সামনে চলে আসবে? বল না। তাহলে কতজন সামনে আসবে, উঠে কতজন সামনে আসবে? একজন। একজন, সে কততম? 5ম, 5তম। আমি বললাম 8ম জন, 8তম জন সামনে আসো, আসবে কয়জন? একজন, কিন্তু সে কত নম্বরে আছে? 8 নম্বরে আছে, অর্থাৎ 7 নম্বর জনের পিছনে এবং 9 নম্বর জনের আগে। কিন্তু কয়জন? সে কয়জন? একজন। ঠিক তেমনি আমি যখন বলবো 8ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 8তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেটা আসলে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সেটা হচ্ছে 7 সেকেন্ড শেষ হয়েছে এবং 9 সেকেন্ড এখনো শুরু হয়নি। তার মানে এই মাঝখানে 1 সেকেন্ড, 7 সেকেন্ডের শেষে এবং 9 সেকেন্ডের আগে, এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেটা আসলে কয় সেকেন্ডের? 1 সেকেন্ডের। তাহলে এইটা আসলে যে কোনো সময়ের অতিক্রান্ত দূরত্ব না। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এইটা হচ্ছে ধরো প্রথম থেকে 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 8 সেকেন্ড, 5 সেকেন্ড, টোটাল প্রথম থেকে শুরু করে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এটা কিন্তু যে কোনো সময়ের অতিক্রান্ত দূরত্ব, বাট এটা যে কোনো টাইম ডিউরেশনের অতিক্রান্ত দূরত্ব না, এটা 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, ভালো করে এই জিনিসটা বুঝতে হবে। তো 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে দূরত্ব পার সেকেন্ডে, দূরত্ব পার সেকেন্ডে, এস এস পার সেকেন্ডে, তাহলে নিচে একটা সেকেন্ড দিয়ে ভাগ, বুঝছো? নিচে একটা সেকেন্ড দিয়ে কি ভাগ, পার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে একক সময়ের অতিক্রান্ত দূরত্ব। অনেক সময় এটা আসলে সরণ, এখানে সরণ দিয়ে আমরা লিখতেছি, কিন্তু এটা আসলে বোঝাচ্ছে ওই সময়ের বেগ, ব্যাপারটা এরকম মিন করতেছে। ঠিক আছে, তাহলে এইটা আসলে তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, পার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তার মানে দূরত্ব ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, এই জিনিসটাকে ভাঙলে আমরা কি পাই? এই জিনিসটাকে ভেঙে যদি বুঝি তাহলে আমরা পাই হচ্ছে দূরত্ব বা সরণ ডিভাইডেড বাই হচ্ছে সময়, সময়। তাহলে এর মাত্রাটা কি হবে? ঠিক আছে, এইটা একটু ব্যতিক্রম, এই জন্য চোখ কান খোলা রাখতে হবে।
তাহলে এস টি এইচ, এস হলে আমরা লিখতাম এল, কিন্তু এস টি এইচ এটা আসলে এল না। তাহলে উপরে এল, এই যে দূরত্ব বা সরণ তার মাত্রা এল, আর নিচে হচ্ছে টাইম টি, তাহলে কি হবে এটার মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এস টি এইচ এর মাত্রা এল না, এস টি এইচ এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কি কথা কি বুঝছো? কি ক্লিয়ার? এবার আসো, ইউ এটা হচ্ছে বেগ, ইউ হচ্ছে বেগ, তো বেগের মাত্রা ঠিক আছে, এটা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ইউ বেগ, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা ঠিক আছে। এইবার আসো দেখো এই পার্টে, এইটা তো আমি আগে ভেঙে নিছিলাম, ঠিক আছে, তুমি ভেঙেও নিতে পারো, একবারও করতে পারো, যার যেটা খুশি। আসো আমরা প্রথমে একবারে করব। একবারে করলে এ একটা পার্ট আর টু টি মাইনাস ওয়ান এইটা একটা পার্ট। ভালো করে দেখো তো, আমি তোমাকে বলছিলাম যে একই রাশি না হলে যোগ বিয়োগ করা যায় না। আমি যদি এ যোগ বি করি, তার মানে এ যে জাতীয় রাশি, বিও সেই জাতীয় রাশি, এ এর মাত্রা যা হবে বি এর মাত্রাও তাই হবে। তাহলে তুমি একটু বলো তো, যে যদি এরকম থাকে টি প্লাস ওয়ান, ধরো এরকম আছে টি প্লাস ওয়ান, তাহলে আমি বললাম টি হচ্ছে সময়, তাহলে ওই যে এক, এই এক আসলে কি বলো তো দেখি, বলো। এ প্লাস বি একই জাতীয় রাশি না হলে যোগ বিয়োগ করা যায় না। তাহলে আমি বললাম টি প্লাস ওয়ান, ওয়ান এক, তাহলে টি যদি সময় হয় তাহলে এই ওয়ানটা কি, এই ওয়ানও সময়, এই ওয়ানও আসলে এক সেকেন্ড আসলে। কি কথাটা বুঝতে পারছো? তাহলে ভালো করে এখানে তাকাও, দেখো টু টি মাইনাস ওয়ান আছে, তাহলে টু টি এটা সময়, তাহলে ওই পাশে ওই মাইনাস ওয়ান ওইটাও কি, ওইটাও হচ্ছে সময়, ঠিক আছে, ওইটাও তোমার বুঝতে হবে, কারণ একই জাতীয় রাশি না হলে তো যোগ বিয়োগ করা যায় না। তুমি কখনো এই কাজটা করতে পারবা, তুমি কখনো 4 নিউটন যোগ 1, ঠিক আছে, এটা 4 নিউটন তার সাথে যোগ 1 করতেছো, তাহলে 4 নিউটন যোগ 1 কি, তাহলে অবশ্যই 1 নিউটন, তাহলে গিয়ে 5 নিউটন হইতে পারবে। ধরো আমি বললাম 5 সেকেন্ড, 5 সেকেন্ড যোগ হচ্ছে 1, তাহলে 5 সেকেন্ডের সাথে যদি আমি 1 যোগ করি, তার মানে এই 1ও আসলে 1 সেকেন্ড, না হলে তো আমি যোগ করতে পারবো না। তাহলে এই জিনিসটাই বুঝতে হবে যে টু টি মাইনাস ওয়ান, তাহলে টু টি সময়, তাহলে মাইনাস ওয়ান ওই ওয়ানও আসলে সময়। এবার তুমি বলো সময় বিয়োগ সময়, 5 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বাদ দিলে 3 সেকেন্ড, সময় বিয়োগ সময় কিছু সময়, তাহলে সময় থেকে সময় বিয়োগ দিলে এটা সময়। তাহলে এই পুরো পার্টটা এখানে যেটা আছে সেটা হচ্ছে সময়। তাহলে ত্বরণ এ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এই যে পুরো পার্টটা সময়, দ্যাট ইজ টি, তাহলে দেখো তো কি আসলো, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এইবার হিসাব নিকাশ আমাদের ঠিক আছে, যে হ্যাঁ এই পুরো এই পার্টটার, পুরো এই যে পার্টটা, এই পার্টটার মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ইউ এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এস টি এইচ তারও মাত্রা কিন্তু এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অতএব মাত্রা সমীকরণের সাহায্যে সূত্রটি সঠিক। অতএব মাত্রা সমীকরণের সাহায্যে সূত্রটি সঠিক। আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিলে পারি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা দিলেও পারি, কিন্তু যখন এটা দেয় তখন পরীক্ষার খাতায় লিখে চলে আসি যে সূত্রটি ভুল। আচ্ছা সূত্রটি যদি ভুল হবে, তো এই সূত্র দিয়ে তুমি 9 10 ম্যাথ করে আসছো না, এই সূত্র দিয়ে 9 10 তুমি ম্যাথ করে আসছো, তাহলে সূত্রটা যদি ভুলই হবে তাহলে 9 10 কেন ম্যাথ করে আসবা? আমার কথাটা কি বুঝতে পারছো? সূত্র যদি ভুলই হবে তাহলে 9 10 কেন ম্যাথ করে আসবা? তাহলে সূত্রটা আসলে ঠিক ছিল, আমরা মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই বাছাই করতে গিয়ে ভুল করতেছিলাম। তাহলে এইবার ঠিক আছে। তুমি যদি মনে করো ভাই এটাকে ভেঙে লিখবো, এটাকে আপনি যেমন আগে ভেঙে লিখছেন আমি ভেঙে লিখবো, আচ্ছা ভেঙে লিখলে 2 ইন্টু 2 মানে হাফ ইন্টু 2, 2 2 কাটাকাটি, তাহলে এটি, তাহলে কি থাকলো এটি। এবার ওই পাশে কি থাকলো মাইনাস ওয়ান, তাহলে হাফ, দেখো মাইনাস হাফ এ ইন্টু আসলে 1, এই 1 আসলে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড সময়। তাহলে এবার আসো এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর টি এর মাত্রা টি, তাহলে হলো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো ঠিক আছে, ইভেন এইখানে আবার এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার ওই 1 সেকেন্ড ওটা ভুলে গেলে চলবে না, এই যে 1 গুণ হলো, এই 1 কি হিসাবে গুণ হলো, 1 সেকেন্ড হিসাবে গুণ হলো, তাহলে 1 সেকেন্ড সেটাও তো সময়, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এবার ঠিক আছে, কি ক্লিয়ার? ভেঙে করলেও হবে, ভেঙে করলেও হবে। ওকে, তাহলে এইটা একটু ব্যতিক্রম ছিল, এটা একটু মাথায় রাখবা, পরীক্ষাতে কিন্তু এটা আসে, যদি আসে পরীক্ষাতে এটা আসে। এইবার আসো আমরা মাত্রার সাহায্যে কিছু সূত্রের প্রমাণ করব। হেডিংটা লিখো, মাত্রার সাহায্যে, মাত্রা সমীকরণের সাহায্যে সূত্র প্রমাণ, সূত্র প্রমাণ, মাত্রা সমীকরণের সাহায্যে সূত্র প্রমাণ। যেমন তুমি দেখো এফ ইকুয়াল টু এম এ, বলের সূত্র তুমি জানো, এফ ইকুয়াল টু এম এ এটা বলের সূত্র, এটা তুমি জানো। আমি যদি তোমাকে বলি এই সূত্রটা প্রমাণ করে দেখাও,
তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র, কোন বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল এফ বস্তুর ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক। ধরো একটা বস্তু, লিখবা না আগে, হ্যাঁ, এই বস্তুর ভর হচ্ছে এম, আদি বেগ হচ্ছে ইউ। এবার আমি বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, ফলে বস্তুটার ভরবেগের পরিবর্তন ঘটলো। তাহলে ভর তো এম আছে, কিন্তু বেগটা চেঞ্জ হয়ে গেছে, বেগটা ভি, তাহলে এখন ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে শেষ ভরবেগ এম ভি মাইনাস আদি ভরবেগ এম ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। উপরে ভরবেগের পরিবর্তন, নিচের সময় দিয়ে ভাগ করলাম, তাহলে ভরবেগের পরিবর্তনের হার। এম কমন নিয়ে নাও, এমটা কমন নিয়ে নাও, এমটা কমন নিয়ে নিলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই দেখো টি। এবার এই যে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা সমান চিহ্ন, ধ্রুবক হিসাবে কে। এম আর ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তোমরা জানো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কি, এ, ত্বরণ। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মানে এ। এবার কে এর মান, কে কনস্ট্যান্টের মান আমরা এক ধরি আর কি। তাহলে এক ধরে তখন আমরা লিখি যে এফ ইকুয়াল টু এম। কেন এক ধরি, কে এর মান কেন এক ধরি সেটা এখন বলবো না, সেটা পরে বলবো, কিন্তু কে এর মান এক ধরি, এক ধরে আমরা এফ ইকুয়াল টু এম এ প্রমাণ করি। তাহলে এই যে এফ ইকুয়াল টু এম এ নিউটনের গতির যে তিনটা সূত্র, তার মধ্যে 2 নম্বর যে সূত্রটা, সেইখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারি। এই সূত্রটা আমরা প্রমাণ করি আসলে, কিন্তু এই মেথডে আমরা প্রমাণ করব না। এখন মনে করো কেউ তোমাকে, ধরো তোমার মনে করো যে আগের যে স্মৃতি, সেই স্মৃতি ভ্রম হয়ে গেছে, অর্থাৎ স্মৃতি নাই। তুমি 9, 10-এ যে সূত্র পড়ে আসছো সেই সূত্র তুমি ভুলে গেছো। তোমাকে আমি জিজ্ঞেস করলাম এই বলের সূত্র বলো তো, এফ ইকুয়াল টু কি বলো তো, তুমি মাথা চুলকাচ্ছ, বলতে পারতেছো না, যে ভাই পারতেছি না, ভুলে গেছি। তো এটাই আমি চাচ্ছি যে তুমি এখন ভুলে যাও, আগের যত সূত্র স্মৃতি মাথার মধ্যে আছে, সূত্র মুখস্থ আছে, তুমি আপাতত কিছুক্ষণের জন্য ভুলে যাও। আমি তোমাকে বললাম যে বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, এইটা আসলে ওই বস্তুর ভর এবং ত্বরণের উপর নির্ভর করে। তাহলে বলের সূত্রটা কি হবে? তো তুমি গেস করতে বললাম, তোমাকে বললাম গেস করো। বা সাপোজ তোমার বাসায় যদি ছোট ভাই বোন থাকে, যে এখনো 9, 10-এর মানে বই ধরে নাই, এফ ইকুয়াল টু এম এ যে সূত্রটা জানে না, তাকে তুমি বলবা যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে এফ দিয়ে আমরা লিখি। এই প্রযুক্ত বল ওই বস্তুটার ভর এবং ওই বস্তু যে ত্বরণে চলবে সেই ত্বরণের উপর নির্ভর করে। তুমি তাকে কানে কানে এটা বলে দিলা, বলে দিয়ে বললা এই বলতো দেখি বলের সূত্রটা বলতো, ঠিক আছে, এফ ইকুয়াল টু কি হবে এটা বলতো। তুমি তাকে গেস করতে বললা, সে দেখো অনেক কিছু গেস করবে। সে গেস করবে যে এফ ইকুয়াল টু এম স্কোয়ার এ, সে গেস করবে এফ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এ, এফ ইকুয়াল টু রুট ওভার এম এ, এফ ইকুয়াল টু এম এ। সঠিকটাও গেস করতে পারে, নিচেরটা সঠিক, এফ ইকুয়াল টু এম এ, এরকম গেস করতে পারে না। এখন এই যে গেস করে অনেকগুলো সূত্র বললো, তুমি হয়তো আগে থেকে জানো বলে তুমি বলতেছো এই যে এফ ইকুয়াল টু এম এ এটা ঠিক, উপরের 3টা ভুল। কিন্তু ধরো তুমি এটা জানো না, তুমি জাস্ট সবগুলো রাশির মাত্রা জানো বা একক জানো। তোমাকে আমি এর উপর ভিত্তি করে বললাম যে এই যে তোমার ছোট বোন এতগুলা সূত্র লিখছে বা ছোট ভাই এতগুলা সূত্র লিখছে, এর মধ্যে কোন সূত্রটা সঠিক তুমি একটু খুঁজে বের করো তো, যাচাই বাছাই করে বের করো তো কোন সূত্রটা সঠিক। তুমি আগে থেকে জানো না, কিন্তু এফ ইকুয়াল টু এম এ তুমি আগে থেকে জানো না, তুমি 9, 10-এ এগুলা পড়ো নাই ধরো। তো তোমাকে আমি বললাম তুমি সবগুলো রাশির মাত্রা জানো, একক জানো, মাত্রা জানো, তাহলে এর সাহায্যে বলো তো এর মধ্যে কোন সূত্রটা সঠিক। কি আমি কি চাইতেছি বুঝতে পারছো? যে মাত্রার সাহায্যে আমরা যাচাই করে বলবো কোন সূত্রটা সঠিক। তাহলে কেউ আমাদের কি বলছে, কানে কানে বলে দিয়ে গেছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল সেটা কিসের উপর নির্ভর করে, ভর এবং ত্বরণের উপর নির্ভর করে। তাহলে আসো আমরা ওইভাবেই হেডিংটা লিখবো, ঠিক আছে, ওইভাবে হেডিংটা লিখবো। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ এর ভর ও ত্বরণের উপর, ভর হচ্ছে এম ও ত্বরণ এ এর উপর নির্ভরশীল, ত্বরণের উপর নির্ভরশীল। তাহলে বলের সঠিক সূত্র কোনটি? বলের সঠিক সূত্র কোনটি? তুমি তোমার ছোট ভাই বোনকে গেস করতে বলছিলা, তো সে গেস করে এই যে ধরো যে সূত্র প্রদান করছে, এফ ইকুয়াল টু এম স্কোয়ার এ, অপশন বি এফ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এ, অপশন সি এফ ইকুয়াল টু এম এ, আর অপশন ডি এফ ইকুয়াল টু রুট ওভার এম। এই যে 4টা সূত্র, তো এর মধ্যে সঠিক সূত্র কোনটি এটা আমাদের গেস করতে হবে।
কি ক্লিয়ার? সঠিক সূত্র কোনটি এটা আমাদের গেস করতে হবে। তো চলো দেখি, তুমি মাত্রার সাহায্যে গেস করবা। তো কেমনে দেখো, বলা হয়েছে প্রযুক্ত বল এফ, এটা ভর এম ও এর উপর নির্ভরশীল, ত্বরণ এর উপর নির্ভরশীল। তাহলে এই হচ্ছে একটা বস্তু যার ভর এম, এর উপর আমি বল প্রযুক্ত করলাম, এর উপর বল প্রযুক্ত করলাম, বল প্রযুক্ত করার কারণে এফ পরিমাণ বল প্রযুক্ত করার কারণে এ পরিমাণ ত্বরণ হইল। তাহলে প্রযুক্ত বল এই দুইটা রাশির উপর নির্ভরশীল। তাহলে তুমি লিখবা, এই যে কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে সেটা ধরে তুমি লিখবা যে তাহলে আমরা ধরি যে এফ যেহেতু এম এবং এর উপর নির্ভরশীল, তাহলে ধরি এফ ইকুয়াল টু, দেখো এফ ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। যেহেতু এম এবং এর উপর নির্ভরশীল, আমি তো জানি না এম এর কত ঘাতের সাথে সম্পর্কযুক্ত, এটা জানি না। তো এই কারণে আমি ধরে নিলাম এম এর এক্স ঘাতের সাথে সম্পর্কিত, মানে পাওয়ার হচ্ছে এক্স, মানে বল এম এর উপর নির্ভরশীল। তো বলের সমীকরণে তো এম এর পাওয়ার অনেক কিছুই হইতে পারে। এফ এর সমীকরণ এম এর পাওয়ার 2 হইতে পারে, 3 হইতে পারে, -1 হইতে পারে, রুট হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আমি তো জানি না কত, এই কারণে আমি ধরে নিলাম যে এম টু দি পাওয়ার এক্স। দেখো কত মজার জিনিস। ত্বরণের পাওয়ার কত হবে তুমি জানো না, ত্বরণের পাওয়ার ধরে নিলাম এ টু দি পাওয়ার ওয়াই। অনেকে বলতে পারো ভাই আমি তো জানি, তোমাকে আপাতত বললাম যে তুমি কিছুক্ষণের জন্য ধরে নাও তুমি জানো না। তাহলে আমরা জানি না যে এম এর সাথে এম এর কত ঘাতের সাথে এফ এর সম্পর্ক, এর কত ঘাতের সাথে এফ এর সম্পর্ক আমি জানি না। ইভেন এই সমীকরণে কোনো ধ্রুবক আছে কি নেই সেটাও কিন্তু আমি জানি না। বিভিন্ন সমীকরণে কিন্তু ধ্রুবক থাকতে পারে, যেমন মনে করো যে ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, সেখানে কিন্তু হাফ একটা ধ্রুবক থাকে না। তাহলে বিভিন্ন সমীকরণে, গতিশক্তি সমীকরণে হাফ ধ্রুবক আছে, বলের সমীকরণে আছে কিনা আমরা তো জানি না। তাহলে এই কারণে আমরা ধ্রুবক থাকলে থাকবে, না থাকলে নাই। তাহলে একটা ধ্রুবক সংখ্যা, সাংখ্যিক ধ্রুবক, এই যে কে হিসাবে আমরা কাকে ধরে নিচ্ছি, সাংখ্যিক ধ্রুবক, যার কোনো মাত্রা একক নেই, এটা হচ্ছে সাংখ্যিক ধ্রুবক, এর কোনো কিন্তু মাত্রা নেই, এটা জাস্ট একটা সংখ্যা, একটা সংখ্যা। কি ক্লিয়ার? তাহলে সংখ্যা ধ্রুবক আমরা ধরে নিলাম, যে ধরি তাহলে এফ এর সমীকরণ হচ্ছে এইটা, এটা আমরা ধরে নিলাম, সমীকরণটাকে বললাম 1 নং সমীকরণ। এবার ভাই যাই হোক না কেন, এই সমীকরণটা যদি সঠিক হইতে হয় তাহলে মাত্রা সমীকরণের সাহায্যে এটাকে সঠিক বলে প্রমাণিত হইতে হবে। তার মানে সমান চিহ্নের এই পাশে আর সমান চিহ্নের ওই পাশে মাত্রা সেম সেম থাকতে হবে। সমান চিহ্নের এই পাশে মাত্রা একরকম, সমান চিহ্নের ওই পাশে মাত্রা একরকম, এটা হইতে পারবে না। দুই পাশে মাত্রা সেম থাকতে হবে। এবার আসো বলের মাত্রা। আমি তোমাকে বলছিলাম যে আমরা সব রাশির মাত্রা জানি, আমরা সূত্র জানি না, বাট আমরা মাত্রা জানি। তাহলে এফ এর মাত্রা আমরা জানি, বলের মাত্রা, এটার মাত্রা আমরা জানি। তাহলে বলো তো মনে আছে বলের মাত্রাটা কি? বলের মাত্রাটা বলো। বলের মাত্রাটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে সমান চিহ্নের এই পাশে বলের মাত্রাটা লিখলাম, এই যে এফ এর নিচে বলের মাত্রাটা লিখলাম। কে হচ্ছে সাংখ্যিক ধ্রুবক, সাংখ্যিক ধ্রুবকের কোনো মাত্রা নাই। সাংখ্যিক ধ্রুবক মানে 1, হাফ, 3, পাই, 6 পাই, এগুলো হচ্ছে সাংখ্যিক ধ্রুবক, এদের কোনো মাত্রা নাই। তাহলে এদের যদি কোনো মাত্রা না থাকে তাহলে কে কে নিয়ে আমার কোনো ঝামেলা নেই। এবার আসো এম, ভর, ভরের মাত্রা বড় হাতের এম, তার পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এম টু দি পাওয়ার এক্স। এ হচ্ছে ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2 ত্বরণ, তাহলে এর পাওয়ার হচ্ছে ওয়াই। ঠিক ক্লিয়ার? এবার আসো একটু সাজাই, এম এল টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, আর টি টু দি পাওয়ার -2y। কি ক্লিয়ার? এবার শোনো, সমান চিহ্নের এই পাশে যা ওই পাশেও তো তাই হইতে হবে। তাহলে এইবার হচ্ছে জাস্ট কমন সেন্স খাটানো, বুদ্ধি খাটানো। এইবার তুমি বলো এক্স কত, ওয়াই কত। ঠিক আছে, এক্স কত, ওয়াই কত, কিভাবে বলবা? সমীকৃত করে। কি সমীকৃত বলো তো দেখি, কি সমীকৃত করে? 9, 10 তোমরা করে আসছো, কি সমীকৃত করে? কি সমীকৃত করে লিখবা বলো? সহগ সমীকৃত করে না, ভুল, সহগ সমীকৃত করে না। সহগ সমীকৃত মানে কি জানো? ধরো এ এক্স সমান সমান 2x, তাহলে এক্স এর সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে 2, তাহলে অবশ্যই এ সমান সমান 2। এটা হচ্ছে সহগ সমীকৃত করে লেখা। এখানে সহগ না, এটা সহগ না, এটা সূচক। দেখো এক্স ওয়াই -2y এগুলা কি হিসাবে আসে? সূচক হিসাবে আসে। তাহলে সূচক সমীকৃত করে, তাহলে এবার লিখবা সূচক সমীকৃত করে পাই, লিখবা সূচক সমীকৃত করে, সূচক সমীকৃত, সূচক সমীকৃত করে। তাহলে সূচক সমীকৃত ভালো করে বুঝিও, এম এর পাওয়ার কিছু নেই মানে 1, আর এম এর পাওয়ার এখানে এক্স, তাহলে এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার এক্স, যদি সমান চিহ্নের এই পাশে যা ওই পাশেও তাই হইতে হয়, তাহলে এক্স মানে 1। তাহলে সূচক সমীকৃত করে এক্স মানে 1, তাহলে একটা পাইলাম। দেখো এক্স সমান সমান কত, এটা আমরা পাইলাম। আর আমাদের ওয়াই দরকার, সমীকরণের সঠিক রূপ জানতে গেলে ওয়াইটা আমাদের জানতে হবে।
এল এর পাওয়ার কিছু নেই মানে 1, এল এর পাওয়ার আছে ওয়াই, তাহলে এখানে এল এর পাওয়ার 1, এখানে এল এর পাওয়ার ওয়াই, তাহলে অতএব সূচক সমীকৃত করে ওয়াই সমান সমান 1। কি ক্লিয়ার? কাজ হয়ে গেছে, আর সামনে আগাইতে হবে না, এখানে তুমি থেমে যাইতে পারো। কিন্তু তোমার যদি মনে হয় আমি আরেকটু মিলাই দেখি, তাহলে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, আর এখানে টি টু দি পাওয়ার -2 ওয়াই, তাহলে -2 বাদ গেলে ওয়াই সমান সমান হচ্ছে 1। দেখো তুমি একবার এখান থেকে ওয়াই এর মান কত পাইছো? 1। পরের বার যদি একই রাশির বা একই হচ্ছে সূচকের মানটা বের করতে হয়, তাহলে অবশ্যই তুমি একই জিনিস পাবা। ধরো এই সমীকরণ থেকে দুইবার ওয়াই এর মান দুই রকম আসলো, একবার ওয়াই আসলো 1, আর একবার ওয়াই আসলো ধরো যে -1, বা একবার ওয়াই আসলো 1 আর একবার ওয়াই আসলো হচ্ছে 2। এরকম আসতে পারে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ আসতে পারে, কিন্তু কখন আসতে পারে? যখন তোমার ম্যাথ ভুল হবে, তোমার হিসাব ভুল হবে, তখন আসতে পারে। কি কথা বুঝছো? তাহলে যখনই তুমি দেখবা যে একই সমীকরণ থেকে একটা রাশির মান ভিন্ন ভিন্ন আসতেছে, একটা সূচকের মান, ঠিক আছে, ধরো ওয়াই এর মান ভিন্ন ভিন্ন দুইটা জিনিস আসতেছে, তখনই তুমি বুঝবা যে তোমার ম্যাথ ভুল হয়ে গেছে। কি ক্লিয়ার? কথা কি বুঝছো? তাহলে x সমান সমান 1, y সমান সমান 1, এবার তুমি যতবারই বের করো না কেন x সমান সমান 1, y সমান সমান 1ই হবে। তাহলে এবার আসো এই মানগুলো নিয়ে 1 নং সমীকরণে বসাবো। তাহলে এইবার 1 নং সমীকরণ থেকে আমরা পাই যে f = k m টু দি পাওয়ার 1 আর a টু দি পাওয়ার 1। এখন 1 যদি না লিখতে চাও তাহলে অতএব f = k m a, এটাই হচ্ছে বলের সূত্র। তাহলে আমাদের এখানে দেখো এই মানগুলো দেওয়া ছিল, আমাদের এই যে অপশনগুলো দেওয়া ছিল, তো এখানে তো কে নেই, তাহলে এখানে আমরা কে নিব না। তাহলে কে বাদ দিয়ে যদি আমরা বলি, তাহলে এটা কি ঠিক? না এটা ভুল। এটা কি ঠিক? না এটাও ভুল। এটা কি ঠিক? না এটাও ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে এটা। দেখো তুমি কিন্তু নিউটনের গতির তুমি কিন্তু 2 নম্বর সূত্র থেকে এটা প্রমাণ করো নাই, ঠিক আছে? নিউটনের গতির 2 নম্বর সূত্র থেকে এটা প্রমাণ করো নাই। অনেকে ভাবতে পারে ভাই এটা বাদ গেল কেন? দেখো এটা m ডিভাইডেড বাই a, তার মানে m a টু দি পাওয়ার -1, এটা আসলে m a টু দি পাওয়ার -1, তাই এটা তো হবে না, m a হবে, m a টু দি পাওয়ার -1 হবে না। অনেকে 2 নম্বর বলতেছো, না 2 নম্বর কিভাবে হয়? 2 নম্বর তো হবে না। কি ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা মাত্রা সমীকরণের সাহায্যে কোন সূত্র ঠিক নাকি ভুল, ঠিক আছে, বা কোন সূত্রের সঠিক রূপটা কেমন হবে সেইটা আমরা যাচাই করতে পারি। কি ক্লিয়ার? অনেকে এটা ভাবতে পারো যে ভাই আপনি ধরে নিছেন এখানে তো আমাদের বলছে m এবং a এর উপর নির্ভর করে, তো আপনি তো সমানুপাতিক হিসাবে ধরে নিছেন যে সমানুপাতিক m টু দি পাওয়ার x সমানুপাতিক m a টু দি পাওয়ার y, আপনি তো সমানুপাতিক হিসাবে ধরে নিছেন। আপনি বুঝলেন কেমনে সমানুপাতিক? এমনও তো হইতে পারতো যে ব্যস্তানুপাতিক, কোনোটা ধরো নিচে থাকবে, ভাগ আকারে থাকবে। দেখো আমি সমানুপাতিকও ধরি নাই, আমি ব্যস্তানুপাতিকও ধরি নাই, আমি কোনো পাতিকই ধরি নাই, ঠিক আছে? আমি শুধু ধরে নিছি m টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y, এটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক কোনো পাতিকই না। যদি x এর মানটা y এর মানটা তাহলে সমানুপাতিক, আর যদি নেগেটিভ আসতো, সাপোজ এখানে আসছে x এর মান -1 y এর মান -1, তাহলে হয়ে যাইতো ব্যস্তানুপাতিক। তো আমি তো আগে থেকে জানি না কোন পাতিক হবে, সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে, এটা তার আমি আগে থেকে জানি না। মান আসার পরে x এর মান y এর মান আসার পরে আমি বুঝবো যে ও আচ্ছা সম্পর্কটা কেমন হবে। কি ক্লিয়ার? তাহলে এইবার আসো দেখি আমরা কেমন বুঝলাম, নিজেদের একটু যাচাই বাছাই করি। তাহলে 2 নম্বর আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব, কিন্তু এরকম ধরো গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কে, এই গতিশক্তি বস্তুর ভর ও বেগের উপর নির্ভরশীল। ভর m ও বেগ v এর উপর নির্ভরশীল, সঠিক সূত্রের রূপটি কি হবে? সঠিক সূত্র বা সঠিক সূত্রের রূপটি কেমন হবে? ঠিক আছে, গতিশক্তি, যে ভাই আমরা তো জানি গতিশক্তি E = ½ mv², তাই না? ওই যে জানি বললে তো হবে না। আমি তো তোমাকে বলছি যে তুমি আপাতত ভুলে যাও, তোমার 9-10 এর ওই যে বাংলা সিনেমাতে দেখবা অনেক সময় যে নায়কের স্মৃতি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, দেওয়ালে মনে করে একটা ধাক্কা লাগছে, হ্যাঁ মাথায় একটা ঠুস করে বাড়ি লাগছে, তখন সব স্মৃতি ভুলে যায়। তো তুমি আপাতত চিন্তা করো তোমার এরকম স্মৃতি ভুলে গেছো, তুমি 9-10 এর সূত্র পড়ে আসছো, সেগুলো সব ভুলে গেছো। তোমাকে আমি মাত্রা শিখাইছি, সেই মাত্রাগুলো তোমার মনে আছে। এখন এই মাত্রার সাহায্যে কি করতে হবে? সূত্রের সঠিকতা যাচাই করে সূত্র কেমন হবে সেটা লিখতে হবে। তাহলে গতিশক্তির সূত্র, তাহলে গতিশক্তি কোন একটা বস্তু, ধরো এই যে বস্তুর ভর হচ্ছে m আর বস্তুর বেগ হচ্ছে v, তাহলে গতিশক্তি ভর আর বেগের উপর নির্ভরশীল। তাহলে তুমি লিখবা ধরি কাইনেটিক এনার্জি ই কে কোন সাংখ্যিক ধ্রুবক থাকলে থাকতে পারে, না থাকলে নাই। যেমন আগেরটাতে F = ma, এখানে সাংখ্যিক ধ্রুবক k এর মান হচ্ছে 1, কিন্তু k এর মান 1 আবার লিখতে যাইবা না, কারণ তুমি তো জানো না
তুমি তো জানো না এফ ইকুয়াল টু এম, এই সূত্রটা যদি তুমি আগে থেকেই জানো, আগে থেকেই যদি তুমি কে এর মান জানো 1, তাহলে এই প্রমাণের তো আর কোনো মাহাত্ম্য থাকলো না। এই কারণে কে একটা রেখে দিবা, যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা কোনো সাংখ্যিক ধ্রুবক থাকলে সেই ধ্রুবকটা আমরা মাত্রার সাহায্যে বের করতে পারি না। আমরা মাত্রার সাহায্যে সমীকরণের রূপটা আনতে পারি, কিন্তু যদি কোনো ধ্রুবক সাংখ্যিক ধ্রুবক থাকে তো এইটা আমরা আনতে পারি না। মাত্রা সমীকরণের সাহায্যে সূত্রের প্রমাণের এইটুকুই হচ্ছে ব্যর্থতা। ঠিক আছে, তাহলে এই ব্যর্থতাটা মেনে নিয়ে সামনে আগাইতে হবে। তাহলে কোনো একটা সাংখ্যিক ধ্রুবক কে থাকতেও পারে, নাও পারে, যদি না থাকে সেটা 1 হবে। তা আমার এটা জানার বিষয় না, আমি হচ্ছে ভদ্রতার খাতিরে কে নিয়ে নিব। এবার কার কার উপর নির্ভর করে, এম এর উপর আর ভি এর উপর। তাহলে ধরি এম টু দি পাওয়ার এক্স আর ভি টু দি পাওয়ার ওয়াই, এইটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। আমি কিন্তু কোনো সমানুপাতিক ব্যস্তানুপাতিক নিই নাই। এক্স এর মান যদি প্লাস আসে তাহলে আমি বুঝবো এম এর সাথে সমানুপাতিক, এক্স এর মান যদি মাইনাস আসে তাহলে নিচে চলে যাবে এম এর সাথে ব্যস্তানুপাতিক। ঠিক একইভাবে ওয়াই এর মান যদি প্লাস আসে তাহলে বেগের সাথে গতিশক্তির সম্পর্ক সমানুপাতিক, আর ওয়াই এর মান যদি মাইনাস আসে তাহলে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক, নিচে চলে যাবে। তাহলে আসো মাত্রা সমীকরণের সাহায্যে সূত্রটা রূপটা কেমন হবে সেটা আমরা যাচাই করতে চাই। তাহলে গতিশক্তি শক্তির মাত্রা, যেটা আমরা জানি শক্তির মাত্রা, বলো শক্তির মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, শক্তির মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। কি ক্লিয়ার? এবার এটা সমান সমান কে, তার তো সাংখ্যিক ধ্রুবক, তার কোনো মাত্রা নাই। এম টু দি পাওয়ার এক্স বেগ ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, পাওয়ার কত, ওয়াই। তাহলে সাজায় লিখলে এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই আর টি টু দি পাওয়ার -y। তাহলে এবার সূচক সমীকৃত করে, ঠিক আছে, অনেকে এটাকে সহগ লিখে, সহগ লেখা যাবে না, সূচক সমীকৃত করে। তাহলে সূচক সমীকৃত করে এম এর পাওয়ার কিছু নাই মানে 1, তাহলে এম টু দি পাওয়ার 1 এম টু দি পাওয়ার এক্স, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1। এল টু দি পাওয়ার ওয়াই আর এল টু দি পাওয়ার 2 ওয়াই, তাহলে 2 ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাদের মান বের হয়ে গেছে, এক্স এর মান, ওয়াই এর মান বের হয়ে গেছে। এবার যদি আমার আরো কিছু লিখতে ইচ্ছা হয় লিখো, দেখো টি টু দি পাওয়ার -2 আর এখানে টি টু দি পাওয়ার -y, তার মানে ওয়াই সমান 2 হবেই, এটা হবেই। তো আমরা এক্স এবং ওয়াই পেয়ে গেলাম। তাহলে অতএব 1 নং সমীকরণ থেকে কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল টু কে কনস্ট্যান্ট কে এম টু দি পাওয়ার এক্স 1 ভি টু দি পাওয়ার ওয়াই হচ্ছে 2। তাহলে অতএব গতিশক্তির সূত্রের সঠিক ফরম্যাটটা হচ্ছে এম ভি স্কয়ার, ঠিক আছে, এম ভি স্কয়ার। আর আমরা মনে মনে কে এর মান জানি, কে এর মান হচ্ছে হাফ। আমরা মনে মনে কে এর মানটা জানি যে কে এর মান কত, কে এর মান হচ্ছে হাফ। কি ক্লিয়ার? কিন্তু কে এর মান লিখবা না, কারণ কে এর মান যদি আমরা লিখেই দিলাম, কে এর মান হাফ এটা লিখেই দিলাম, তো তখন তো আমি তোমার জিজ্ঞেস করবো তুমি তো এখনো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়োনি, তো তুমি হাফ জানো কিভাবে, এটা তো আমি তোমাকে এখন জিজ্ঞেস করবো। তুমি যদি বলো 9-10 থেকে জেনে আসছি তাহলে তো হবে না, ঠিক আছে। এই কারণে আমরা প্রথম অধ্যায়ের জন্য এখানে কনস্ট্যান্ট কেই রেখে দিব। তাহলে এই যে সূত্র প্রমাণিত হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে সূত্রের সঠিক রূপ, ঠিক আছে, কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ওকে ডান। তাহলে দেখি এবার তোমাদের একটু যাচাই করি, তোমরা করবা এটা। কোন মাধ্যমে শব্দের বেগ, কোন মাধ্যমে শব্দের বেগ বা তরঙ্গের বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ও কম্পাঙ্ক এফ এর উপর নির্ভরশীল, তাহলে বেগের, তরঙ্গ বেগ বা শব্দের বেগের, সঠিক সূত্রটি কি হবে? ঠিক আছে, নাও করো, দেখো তো মিলাইতে পারো কিনা, বলো। মুখস্থ বললে হবে না, বি ইকুয়াল টু এফ ল্যামডা মুখস্থ বললে হবে না, করে বলতে হবে। তাহলে ধরি বেগ, তরঙ্গ বেগ বা শব্দের বেগ ভি, এটা সমান সাংখ্যিক ধ্রুবক কনস্ট্যান্ট কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে মাত্রাবিহীন ধ্রুবক। কে কি? কে এর পরিচয় মাত্রাবিহীন ধ্রুবক, যে একটা সাংখ্যিক ধ্রুবক যার কোনো মাত্রা নেই, একটা সাংখ্যিক ধ্রুবক বা মাত্রাবিহীন ধ্রুবক।
তরঙ্গ বেগ ল্যামডা এবং কম্পাঙ্কের উপর নির্ভর করে, তাহলে ল্যামডা টু দি পাওয়ার এক্স আর এফ টু দি পাওয়ার ওয়াই, তাহলে সমীকরণ এটা 1। ওকে, তাহলে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, বেগের মাত্রা। কে সাংখ্যিক ধ্রুবক, মাত্রাবিহীন ধ্রুবক, তার কোনো মাত্রা নাই। ল্যামডার পরিচয় কি? ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য, এই যে লেখাই আছে, আমি আবার লিখবো কেন? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ কি? দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তার মাত্রা কি হবে? এল টু দি পাওয়ার এক্স। এফ হচ্ছে কম্পাঙ্ক, তোমার খাতায় লেখা আছে কম্পাঙ্কের মাত্রা হচ্ছে টি ইনভার্স টি টু দি পাওয়ার -1, মানে পর্যায়কালের মাত্রা সময়ের মাত্রার বিপরীত, তাহলে টি টু দি পাওয়ার -1 ওয়াই। তাহলে এল টি টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার -1। তাহলে অতএব দেখো এক্স সমান এল এর পাওয়ার 1 সূচক সমীকৃত করে, আর -y ইকুয়াল টু -1, তাহলে অতএব y ইকুয়াল টু 1। বুঝছো কি? বলো, সহজ না? তাহলে অতএব 1 নং থেকে পাই সঠিক সূত্রটা হচ্ছে b ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে কে এফ ল্যামডা, এটাই হচ্ছে অ্যান্সার। যে সূত্রের সঠিক রূপটা কেমন হবে দেখছো? মজার না? মাত্রার সাহায্যে সূত্র জানো না, ঠিক আছে, সূত্রের প্রমাণ জানো না, ইভেন কোন অধ্যায় সূত্র তোমার জানার দরকার নেই, ঠিক আছে, সূত্র কি করে কোন কাজে লাগে জানার দরকার নেই। তুমি যদি সূত্রে ব্যবহৃত রাশিগুলার কোন একটা রাশি অন্য কোন রাশির উপর নির্ভরশীল, ধরো কোন একটা যৌগিক বা লব্ধ রাশি সে অন্য কোন রাশির উপর নির্ভরশীল, এইটা তোমার যদি কেউ কানে কানে এসে বলে দেয়, তাহলে তুমি ওই রাশিটার সূত্রটা কি, সূত্রের কেমন রূপ হবে সেটা তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমাকে যদি কেউ বলে যে তরঙ্গ বেগ সেটা এফ এবং ল্যামডার উপর নির্ভরশীল, তাহলে বলতো এফ এবং ল্যামডার উপর নির্ভরশীল, তাহলে ল্যামডার পাওয়ারটা কত হবে? তুমি সেটা বলে দিতে পারবা যে ল্যামডার পাওয়ারটা 1 হবে, এফ এর পাওয়ারটা কত হবে? 1 হবে, এটা তুমি বলে দিতে পারবা। কি ক্লিয়ার? বুঝতে কি পারছো? ওকে, তাহলে এবার চলো দেখো, এগুলো তো আমাদের পরিচিত ছিল বলে আমাদের সহজ লাগছে। দেখি এবার আমরা একটু আননোন এবং অপরিচিত কয়েকটা সূত্র প্রমাণ করি। তো ধরো যেগুলো তুমি জানো না, যেগুলো তুমি ইন্টারমিডিয়েটে শিখবা, ঠিক আছে, তুমি এইচএসসি বইয়ে এসে শিখবা, তো সেরকম দুই একটা রাশির আমরা সূত্র একটু দেখি তো প্রমাণ করে, যেটা তুমি 9, 10-এ জানতে না। তাহলে এরকম একটা দুইটা দেখি। তো আমি তোমাকে বললাম 4 নম্বর কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এফ, বস্তুর ভর এম, বেগ ভি ও বৃত্তপথের ব্যাসার্ধ আর এর উপর নির্ভরশীল। দেখো এইটা আমাদের অপরিচিত, এটা আমরা 9, 10-এ পড়ি নাই। তাহলে কেন্দ্রমুখী বলের সূত্রটি কি হবে? কেন্দ্রমুখী বলের সূত্রটি কি হবে? সূত্রের সঠিক রূপটি কি হবে? ঠিক আছে, তাহলে চলো কি বলছে? কেন্দ্রমুখী বল এফ এম এর উপর, ভি এর উপর, আর এর উপর নির্ভরশীল। আমি তোমাকে একটু বুঝাই। ধরো কোন একটা বস্তুকে তুমি আঙুলে বেঁধে, সুতায় বেঁধে তুমি এভাবে ঘোরাচ্ছ। ধরো একটা বস্তু, এই বস্তুটাকে এভাবে বেঁধে ঘোরাচ্ছ, তো যে বৃত্তপথে বেঁধে ঘোরাচ্ছ, যে দড়ি দিয়ে বেঁধে ঘোরাচ্ছ বা যে বৃত্তপথে ঘোরাচ্ছ, সেই বৃত্তপথের ব্যাসার্ধটা হচ্ছে আর, বস্তুর ভরটা হচ্ছে এম, এবং বস্তুটা ঘুরতেছে, তার মানে একটা বেগ আছে, রৈখিক বেগ আছে তার। যে বেগ নিয়ে বস্তুটাকে ঘোরাচ্ছ, বেশি বেগ নিয়ে ঘোরালে এভাবে ঘোরাবা, ধীরে ধীরে ঘোরালে আস্তে আস্তে ঘোরাবা, তো সেই বেগ ভি, এই বেগ ভি এর উপর নির্ভরশীল কি? কেন্দ্রমুখী বল। কোনো বস্তুকে আমি একটু ছোট্ট করে বলি, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য একটা বল লাগে, সেই বলটা কি বলা হয়? কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল বস্তুর ভর, বস্তুর বেগ এবং বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তপথের ব্যাসার্ধের উপর নির্ভরশীল। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে, নাও দেখি তুমি কেমন পারো, কেন্দ্রমুখী বলের সূত্রটা কেমন হবে সেটা তুমি বের করো তো। এই কেন্দ্রমুখী বল আমরা পড়বো কোন অধ্যায়? নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়, চতুর্থ অধ্যায় আমরা পড়ি নাই, চতুর্থ অধ্যায় আমরা জানি না, কেন্দ্রমুখী বলের ডেরিভেশন আমরা দেখি নাই, তারপরও কেন্দ্রমুখী বলের সূত্রটা কেমন হবে সেইটা আমরা হিসাব নিকাশ করে নিতে পারবো। কি ক্লিয়ার? তো চলো দেখি আমরা পারি কিনা। তাহলে কি লিখতে হবে? ধরি। তাহলে ধরি কেন্দ্রমুখী বল এফ, এটা সমান সমান সাংখ্যিক মাত্রাবিহীন
ধ্রুবক হচ্ছে কে, এম টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড। যেহেতু তিনটা, যদি চারটা থাকতো আরো একটা থাকতো, তার পাওয়ার দিতাম ধরো ডাব্লিউ। তো এরকম দিতে হবে, এম টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড। ঠিক আছে, আমি কোনো সমানুপাতিকও ধরি নাই, ব্যস্তানুপাতিকও ধরি নাই। যদি মান পাওয়ার যদি মাইনাস আসে তার মানে নিচে চলে যাবে ব্যস্তানুপাতিক। তাহলে এবার দুই পাশে বসাই। বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। কে মাত্রাবিহীন ধ্রুবক, তার কোনো মাত্রা নাই। ভরের মাত্রা বড় হাতের এম, তার পাওয়ার এক্স। বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, তার পাওয়ার হচ্ছে ওয়াই। আর কি, ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ দেখো লেখাই আছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ মানে কি, দূরত্ব লেন্থ, তাহলে এল টু দি পাওয়ার জেড। তাহলে এবার সাজাও, এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার এক্স, এল দেখো এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড। তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড এইভাবে লিখতে হবে কিন্তু, বুঝছো? এল দুইটা আছে, দুই জায়গায় আছে, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড আর টি টু দি পাওয়ার -ওয়াই। তাহলে এবার সেই একই কথা সূচক সমীকৃত তাহলে সূচক সমীকৃত করলে এম টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার 1, ওকে ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 1, এল টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। দেখো এবার আর লাভ হইল না, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এখান থেকে তুমি না পাবা ওয়াই এর মান, না পাবা জেড এর মান। তাহলে কি করতে হবে, থেমে থাকা যাবে না, সামনে আগাইতে হবে। সামনে আগাই, আসো সামনে আগাই। টি টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার -ওয়াই, তাহলে এইখান থেকে তো আমি ওয়াই ইকুয়াল টু তো 2 পাই নাকি, ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 1 পাইলাম, ওয়াই ইকুয়াল টু 2 পাইলাম, জেড লাগবে, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। তো ওয়াই এর মানটা এখানে এনে বসাও, এখানে এনে ওয়াই এর মানটা বসাও। ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা 2 প্লাস জেড ইকুয়াল টু 1, তাহলে অতএব জেড ইকুয়াল টু 1 - 2, দ্যাট ইজ -1। জেড ইকুয়াল টু 1 - 2, দ্যাট ইজ -1। তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান -1। তাহলে অতএব সূত্রের সঠিক রূপটি, অতএব সূত্রটি 1 নং সমীকরণ থেকে, তাহলে অতএব সূত্রটি হবে এফ ইকুয়াল টু কে, দেখো একটু ভালো করে তাকাও, কে এম টু দি পাওয়ার এক্স, তাহলে এম টু দি পাওয়ার এক্স মানে 1, ভি টু দি পাওয়ার ওয়াই, ভি টু দি পাওয়ার 2, আর কি আর টু দি পাওয়ার জেড, তাহলে জেড এর মান -1, তাহলে আর টু দি পাওয়ার জেড মানে -1, তাহলে -1টা থাকবে নিচে। কেউ যদি এটাকে অ্যান্সার লিখো আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ যদি মনে করো আর একটা লাইন লিখবা যে এফ ইকুয়াল টু কে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আর, এটা লিখবা, ওকে কোনো সমস্যা নেই, লিখো। অনেকের কাছে মনে হতে পারে ভাই কে এর মানটা কত, আমি কে এর মানটা তোমাকে বলে দিচ্ছি, এখানে কে এর কোনো মান নাই, মানে কে এর মান 1, কে এই ধ্রুবকটার মান আসলে এখানে 1। মূল সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র, যে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের সূত্র, বুঝলা? তোমরা দেখবা কেন্দ্রমুখী বলের সূত্র যে এটা তোমাদের একটু বিশ্বাস করে নাকি, কেন্দ্রমুখী বলের সূত্র এটা যে একটু তোমাদের বিশ্বাস করে। নেট আছে কিনা আমার, নেট দেখাচ্ছে নাই, দেখি কি ব্যাপার, এখানে নেট লাইন পাচ্ছে না কেন? আচ্ছা নেট নাই, তোমাদের দেখাইতে পারতেছি না। গুগলে সার্চ করবা, গুগলে সার্চ করবা সেন্টিপিটাল ফোর্স লিখে সার্চ দিবা, বা সেন্ট্রিফিউগাল ফোর্স লিখে সার্চ দিবা, দেখবা চলে আসবে, ঠিক আছে? বা চতুর্থ অধ্যায় খুলবা, চতুর্থ অধ্যায় খুলে দেখবা যে সূত্রটা আছে। তাহলে আমরা দেখো অধ্যায়ে গিয়ে সূত্র পড়ি নাই, তারপরও সূত্রটা কেমন হবে আমরা জানি। তাহলে এটা আমাদের কিন্তু বিশাল একটা ক্রেডিট, যে কোনো অধ্যায় আমরা জানি না, কোনো অধ্যায় পড়ি নাই, কোনো অধ্যায়ের সূত্রের ডেরিভেশন আমরা জানি না, বাট সূত্রটা কেমন হবে সেইটা আমরা জানি। কি ক্লিয়ার? ওকে, এবার আসো তাহলে 5 নম্বরটা আমাদের
বলতেছে সান্দ্র বল, দেখো এটাও আমরা জানি না, অপরিচিত, 9 10-এ পড়ি নাই। সান্দ্র বল এফ, এটা তরলের সান্দ্রতাঙ্ক মানে সান্দ্রতা গুণাঙ্ক আর কি, সান্দ্রতাঙ্ক মানে সান্দ্রতা গুণাঙ্ক, ইটা ইটা বস্তুর ভর ও ব্যাসার্ধের উপর, ভর তো এম এবং ব্যাসার্ধের উপর নির্ভরশীল, ব্যাসার্ধের 6 পাই ইটা আর ভি, সরি বস্তুর ভর না, বস্তুর ব্যাসার্ধ, বস্তুর ব্যাসার্ধ আর ও বেগের উপর নির্ভরশীল, ও বেগের উপর নির্ভরশীল। ঠিক আছে, অনেকের মনে হইতেছে ভাই কি লিখছে এগুলা, কিছুই বুঝতে হবে না তোমার, কি লিখছে এগুলা কিচ্ছু বুঝতে হবে না। তো বলা হচ্ছে সান্দ্র বলের সঠিক সূত্র, সান্দ্র বলের সঠিক সূত্র। ঠিক আছে, প্রথম অধ্যায়টা তোমাকে যাচাই বাছাই করে তোমার বুদ্ধি কত প্রখর। যেমন এখানে তুমি এই যে এইগুলোর নাম হয়তো প্রথম শুনছো, সান্দ্র বল, সান্দ্রতাঙ্ক, এইগুলোর নাম হয়তো প্রথম শুনছো, তো এইগুলোর নাম শুনে ভয় পাওয়া যাবে না, বুদ্ধি খাটাইতে হবে যে দেখি আমি জানি না এগুলা। এই অধ্যায়ের মেইন থিমটাই হচ্ছে এরকম, আমি জানি না, আমি পারি না, কিন্তু তারপর আমাদের চেষ্টা করতে হবে, দেখি আমরা বুদ্ধি খাটাই করতে পারি কিনা, জাস্ট আমাদের হাতিয়ার হচ্ছে মাত্রা। তাহলে কি বলা হচ্ছে, সান্দ্র বল তরলের সান্দ্রতাঙ্ক ইটা বস্তুর ব্যাসার্ধ আর এবং বেগের উপর নির্ভরশীল, বেগ ভি, ভি এর উপর নির্ভরশীল। তাহলে সান্দ্র বলের সঠিক সূত্র কি হবে? এইবার আসো, যাতে তোমার নিরামিষ নিরামিষ না লাগে এই কারণে আমি তোমার একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এই একটা পাত্র, আঁকার দরকার নেই, লেখার দরকার নেই, এই আর একটা ড্রাম আছে, এই আর একটা ড্রাম আছে, এই তিনটা ড্রামে তিনটা তরল আছে, এই ড্রামে একটা তরল আছে, এই ড্রামে একটা তরল আছে, এই ড্রামে একটা তরল আছে। ধরো এই তিনটা ড্রামের মধ্যে একটা ড্রামে আছে পানি, একটা ড্রামে আছে হচ্ছে ধরো মধু, আর একটা ড্রামে আছে হচ্ছে পিচ গালা। রাস্তা দেখবা, রাস্তার যে এখন যে ঢালাই বা পিচ যখন করে তখন যে পিচ গালাগুলা নিয়ে আসে ড্রাম ভরে ভরে, সেরকম পিচ গালা মানে আলকাত্রার মতো। তো এরকম তিনটা পাত্রে তিনটা জিনিস আছে, একটাতে আছে মধু, একটাতে আছে হচ্ছে পানি, আর একটাতে হচ্ছে পিচ গালা। তো পিচ গালাটা হচ্ছে সবচেয়ে বেশি ঘন, তারপরে মধু, তারপরে পানি, পানিটা সবচেয়ে বেশি হালকা। এবার মনে করো কাচের যে মার্বেল বল আছে না, ছোট ছোট মার্বেল, গ্রামের দিকে যারা আমরা থাকি তারা কিন্তু অনেক সময় মার্বেল খেলছে। তো সেই কাচের গুলি বা মার্বেল, এরকম তিনটা মার্বেল তুমি তিনটা পাত্রের মধ্যে ফেলে দিছো। বলো তো কোন পাত্রের মার্বেলটা আগে গিয়ে ড্রামের তলায় গিয়ে পৌঁছাবে? কোন পাত্রে? পানিরটা আগে গিয়ে পৌঁছাবে, আর যেটাতে আলকাত্রা বা হচ্ছে পিচ গালা আছে সেটাতে সবচেয়ে দেরিতে গিয়ে পৌঁছাবে। তার মানে দেখো তরলের মধ্যে যখন একটা কঠিন বস্তু নিচের দিকে, তরলের মধ্য থেকে যখন একটা কঠিন বস্তু নিচের দিকে যায়, তখন তরলের একটা ধর্ম এর গতিকে ব্যাহত করে। অনেকে বলতো ভাই এই বলটা প্লবতা, না প্লবতা না, প্লবতা ভিন্ন জিনিস। প্লবতা হচ্ছে ভাষায় রাখার জন্য কাজ করে, কিন্তু এই মার্বেলটা যখন এই তরলের মধ্য দিয়ে তরলের লেয়ার কেটে 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 যখন নিচের দিকে নামবে, তখন তরলের গতিকে বাধা দিতে চায়, মানে অনেকটা ফ্রিকশনের মতো, ঠিক আছে, ঘর্ষণের মতো। তো ফ্রিকশনের মতো বাধা দিতে চায়, তাহলে গতি বাধা প্রদান করে, গতিকে বাধা প্রদান করে। তো এই বাধা প্রদানকারী বল পানিতে কম হবে, যদি এই পাত্রে পানি থাকে তাহলে পানিতে কম হবে, এবং যদি ধরো যে পিচ গালা থাকে, পিচ গালা, তো এইটাতে এই বাধা প্রদানকারী বলের মানটা সবচেয়ে বেশি হবে। তো সেটাই আমাদের বলতেছে, এই বাধাদানকারী যে বলটা, এই যে উপরের দিকে তরলের যে বাধাদানকারী বলটা গতিকে ব্যাহত করতে চাওয়া, এই যে বলটা, এই বলটার নামই হচ্ছে সান্দ্র বল। এটা আমরা কোন অধ্যায়ে পড়বো? 7 অধ্যায়ে পড়বো। তো এই সান্দ্র বল কি কি বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর সান্দ্রতা গুণাঙ্ক ইটা এর উপর নির্ভর করে, ব্যাসার্ধ আর এর উপর নির্ভর করে, এবং বেগ ভি এর উপর নির্ভর করে। এই সান্দ্রতা গুণাঙ্ক এইটা মিন করে কি, যে তরলের আঠাত্ব ধর্মটা যত বেশি, এই সান্দ্রতা গুণাঙ্ক তত বেশি। আঠাত্ব ধর্ম মানে আঁকড়ে ধরে রাখার ক্ষমতা। তো পানির আঠাত্ব ধর্মটা কম, মধুর একটু বেশি, আর পিচ গালা বা আলকাতরা এটা সবচেয়ে বেশি, এই তিনটা তরলের মধ্যে সবচেয়ে বেশি। তাহলে যার আঠাত্ব ধর্মটা বেশি, যার আঁকড়ে ধরে রাখার ক্ষমতাটা যত বেশি, তাহলে তার ক্ষেত্রে ইটার মানটা তত হবে বেশি। এবং এই ইটার মাত্রাটা তোমার আমি বের করা শিখাইছি, তোমার খাতায় খোঁজো, দেখো ইটার মাত্রাটা বের করা আছে। তাহলে এখন আমাদের এখান থেকে সান্দ্র বলের সঠিক সূত্রটা কি হবে, সেই সঠিক সূত্রটা আমাদের বের করতে হবে, সান্দ্র বলের সঠিক সূত্রটা। তাহলে আসো দেখি আমরা বের করি, তাহলে ধরি সান্দ্র বল এফ। তাহলে ধরি সান্দ্র বল এফ সাংখ্যিক ধ্রুবককে, মাত্রাবিহীন ধ্রুবককে, আর কিসের উপর নির্ভর করে? ইটা এর উপর, আর এর উপর, বেগ ভি এর উপর। তাহলে ইটা টু দি পাওয়ার এক্স
ভি টু দি পাওয়ার ওয়াই আর আর টু দি পাওয়ার জেড। তাহলে এই যে এটাকে বললাম 1 নং সমীকরণ। এবার ইটার মাত্রাটা দেখো তো, ইটার মাত্রাটা তোমার খাতায় বের করা আছে, আর যারা ভুলে গেছো তাদের আরেকবার মনে করাই দিই। ইটার মাত্রাটা বের করতে গেলে আমরা এরকম একটা সূত্র লিখছিলাম, এফ ইকুয়াল টু ইটা এ ডেল ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই। ঠিক আছে, বেগ অবক্রম ছিল, ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই এটা ছিল। তাহলে দেখো তো এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। আমরা ইটার মাত্রা বের করবো, একবারে লিখি, একবারে ইটার সমান সমান লিখি। তাহলে ইটা ইকুয়াল টু এফ ডেল ওয়াই আর এ ডেল ভি, তাই না? তাহলে এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, নিচে ক্ষেত্রফল এল স্কোয়ার, উপরে ডেল ওয়াই, ওয়াই মানে দৈর্ঘ্য এল, আর ডেল ভি এল টি টু দি পাওয়ার -2। তাহলে এল এল কাটা, তাহলে এম নিচে একটা এল থাকে, এল স্কোয়ার কাটাকাটি করে নিচে একটা এল থাকে, তাহলে এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার সরি -1 তো হবে, এখানে তো -1 হবে, সরি এখানে হবে টি টু দি পাওয়ার -1। তাহলে টি টু দি পাওয়ার -2 নিচে টি টু দি পাওয়ার -1, তাহলে -2 এই -1টা উপরে গেলে +1, তাহলে টি টু দি পাওয়ার -1। তাহলে এইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক ইটা এর মাত্রা। ঠিক আছে, দেখো তোমার খাতায় অলরেডি এটা আমি করে দিয়েছিলাম, তারপরে এখানে আমি একটু এক্সট্রা করে দেখালাম। এবার আসো মূল মেসেজ যাচ্ছি আমরা। এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, ইটার মাত্রা ওই যে একটু আগে বের করলাম বা তোমার খাতায় বের করা আছে, এম এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1, এক্স বেগ এল টি টু দি পাওয়ার -1, ওয়াই আর দৈর্ঘ্য লেন্থ ব্যাসার্ধ লেন্থ এল টু দি পাওয়ার জেড। তাহলে আসো এখন বসাই আমরা, এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, দেখো তো ভাই এম আর আছে নাই, তাহলে এম একটা, এম টু দি পাওয়ার এক্স। এবার আসো এল টু দি পাওয়ার -1 এক্স, তাহলে এল টু দি পাওয়ার -x। আর কি এল আছে? হ্যাঁ এখানে আছে এল টু দি পাওয়ার ওয়াই, তাহলে +y, এল টু দি পাওয়ার জেড, তাহলে +z। বুঝছো কি ক্লিয়ার? হিসাবটা বুঝছো? ওকে, এবার আসো টি টু দি পাওয়ার, টি এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে টি টু দি পাওয়ার -x, টি টু দি পাওয়ার -y, তাহলে -x -y শেষ। তাহলে এবার সূচক সমীকৃত করে, সূচক সমীকৃত করে, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার 1, তাহলে x ইকুয়াল টু 1, কত সহজ। আচ্ছা, এল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু -x + y + z, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -x -y। অনেকে ভাবে কি এই লাইন লেখার পরে ভাই আর তো ম্যাথ হইতেছে না, ঠিক আছে এটা লেখার পরে ভাই আর তো মান পাইতেছি না, তো মান যখন পাবা না তখন থেমে থাকবা না, সামনে আগাবা। তাহলে সামনে আগাইলে কি পাই? টি টু দি পাওয়ার -x -y, এটা সমান সমান কি পাই? টি টু দি পাওয়ার -2 পাই, -2। এইবার আসো x এর মান তো তুমি জানো 1, বসাও এখানে x এর মান 1 বসাও, তাহলে -x এর মান 1 -y ইকুয়াল টু -2। তাহলে y ইকুয়াল টু, yটাকে ওই পাশে নিয়ে যাও, -2 কে এই পাশে নিয়ে আসো, তাহলে 2 - 1, y ইকুয়াল টু 1। তাহলে y এর মান পাইলাম 1। এবার y এর মান এবং x এর মান এখানে বসাও, তাহলে এটা 1 মাইনাস এই যে x এর মান 1 প্লাস y এর মান 1 প্লাস z, তাহলে -1 + 1 কাটাকাটি, তাহলে অতএব z ইকুয়াল টু 1, অতএব z ইকুয়াল টু 1। তাহলে অতএব সূত্রটি, অতএব সঠিক সূত্র, অতএব সঠিক সূত্র 1 নম্বর থেকে পাই f ইকুয়াল টু k ইটা টু দি পাওয়ার 1, v টু দি পাওয়ার 1, r টু দি পাওয়ার 1, অর্থাৎ সবগুলোই 1। তাহলে অতএব f ইকুয়াল টু k ইটা r v। ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক সূত্র। কি কথা বুঝছো? 1 1 1, হ্যাঁ অনেকেই বের করছো, গুড, ভেরি গুড। সঠিক সূত্রটা কি জানো? একেবারে সঠিক সূত্রটা হচ্ছে, ঠিক আছে তুমি এখন শুনেই ভুলে যাবা, এখন আমি একবার বলবো, বললেই শুনেই ভুলে যাবা। f ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, এটা হচ্ছে সঠিক সূত্র। দেখো ইটা আর ভি এটা আমরা কিন্তু ঠিকই আনতে পারছি, এই 6 পাইটা আনতে পারি না, এটাই আমাদের ব্যর্থতা। মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণের এইটুকু হচ্ছে ব্যর্থতা, যে আমরা ধ্রুবকটা পাবো না। ঠিক আছে, তাহলে এখানে ধ্রুবকটা হচ্ছে 6 পাই, কিন্তু আমরা তো জানি না যে 6 পাই, এই কারণে জানি না হিসাবে আমরা কে লিখব। তুমি যদি লিখেই দাও যে 6 পাই, তাহলে 6 পাই লিখে দিলে তো হয়েই গেল, মনে করো যে তুমি তো জানো এই সূত্রটা কি,
তাহলে এই প্রমাণের কি আর মাহাত্ম্য থাকলো? তো এই কারণে তুমি জানো না, এখন তুমি জানো না, তুমি পড়ো নাই এই সূত্রটা, ঠিক আছে? তুমি 7 অধ্যায় এখনো পড়ো নাই, তাহলে সেই হিসাবে চিন্তা করবা যে আমি এখনো 7 অধ্যায় পড়ি নাই, 7 অধ্যায় পড়লে গিয়ে আমরা এটা জানতে পারতাম। বুঝতে কি পারছো? বলো, কত সহজ না? তাহলে আর 2-1টা প্র্যাকটিস করি নাকি? চলো এবার আসো দেখি একটু সহজ সহজটা প্র্যাকটিস করি। 6 নম্বর বলা হচ্ছে সরল দোলকের দোলনকাল। সরল দোলকের দোলনকাল, সরল দোলকের দোলনকাল যেটাকে ক্যাপিটাল লেটার টি দিয়ে লেখা হয়, এটা কার্যকর দৈর্ঘ্য, দোলকের কার্যকর দৈর্ঘ্য, দোলকের কার্যকর দৈর্ঘ্য এল, ক্যাপিটাল লেটার এল ও অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল, ও অভিকর্ষজ ত্বরণ জি এর উপর নির্ভরশীল, অভিকর্ষজ ত্বরণ জি এর উপর নির্ভরশীল। তাহলে সঠিক সূত্রটি, সঠিক সূত্রটি সরল দোলক চিনো? সরল দোলক হচ্ছে যদি সুতা দিয়ে কোনো একটা বস্তুকে, ধরো একটা ছোট্ট মার্বেল, সেটা সুতা দিয়ে তুমি কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলাই দিবা, ঝুলাই দিলে এটাই হচ্ছে সরল দোলক। এবার এই সরল দোলকের দোলনকাল বলতে কি বোঝা যায়? সরল দোলকের দোলনকাল বলতে কি বোঝা যায়? সরল দোলকের দোলনকাল বলতে কি বোঝা যায়? দেখো এই যে ববটা, এটাকে বলা হয় সরল দোলকের বব। এই যে মাথায় যে বস্তুটা ঝুলানো থাকে এটা হচ্ছে সরল দোলকের বব। এই ববটাকে একটু ডান দিকে বা বাম দিকে টেনে নিয়ে ছেড়ে দিবা, ছেড়ে দিলে এটা দুলতে থাকবে, এভাবে দুলতে থাকবে, ঠিক আছে? ধরো এখানে নিয়ে ছেড়ে দিছো, ছেড়ে দিলে এটা এভাবে দুলতে থাকবে। এই যে এখান থেকে দুলতে দুলতে এখানে যাবে, তারপর আবার ব্যাক করে এখানে আসবে। আমি তোমাকে একটু দেখাই, এইভাবে হাইলাইটার পেন দিয়ে দেখাই। যেখান থেকে দুলতে দুলতে এখানে আসবে, তারপর আবার দুলতে দুলতে এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে, যে এইভাবে দুলতে থাকবে। তো এটাই হচ্ছে সরল দোলক। তো দেখো এইখান থেকে এক প্রান্ত থেকে এইখান থেকে এই প্রান্তে এসে আবার এই প্রান্তে ব্যাক গেলে যে সময়টা লাগবে, এখানে এসে পৌঁছাইতে যে সময়টা লাগবে, সেটাই হচ্ছে পর্যায়কাল ক্যাপিটাল লেটার টি। এটাই হচ্ছে একটা পর্যায়কালের সময়, ক্যাপিটাল লেটার টি। কি ক্লিয়ার? তাহলে পর্যায়কাল টি, এই পর্যায়কাল টি সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এই যে সুতার কার্যকর দৈর্ঘ্য এল এর উপর নির্ভর করে। এই যে সুতার দৈর্ঘ্য ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত এই যে দূরত্বটা, এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য, যেটাকে আমরা ক্যাপিটাল লেটার এল দিয়ে লিখি। আর ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ জি এর উপর নির্ভর করে। তাহলে ধরি যে টি এটা সমান সমান ধ্রুবক কে, এল টু দি পাওয়ার এক্স আর জি টু দি পাওয়ার ওয়াই। 1 নম্বর সমীকরণ। কে হচ্ছে ধ্রুবক, সাংখ্যিক ধ্রুবক, মাত্রাবিহীন ধ্রুবক। তাহলে আসো, এটা কি পর্যায়কাল না টি? তো পর্যায়কাল টি এর মাত্রা টি, এল এর মাত্রা কার্যকর দৈর্ঘ্য, এল এর মাত্রা লেন্থ এলই, তাহলে এল টু দি পাওয়ার এক্স। জি এর মাত্রা কত? জি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ হলেও সে ত্বরণ, তাহলে এটা হচ্ছে ওয়াই। তাহলে এবার দেখো টি এল দুইটা, এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, তাহলে এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর টি টু দি পাওয়ার -2y। এবার দেখো সূচক সমীকৃত করতে গিয়ে দেখো তুমি ঝামেলায় পড়ে গেছো, পড়ছো কিনা দেখো। সূচক সমীকৃত করতে গিয়ে দেখো ঝামেলায় পড়ে গেছো, সূচক সমীকৃত করতে গিয়ে ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা? যে ভাই এই পাশে এল আছে, ওই পাশে তো এল নাই। ওই পাশে এল আছে, ঠিক আছে? একটু অন্তরের চোখ দিয়ে দেখো, ওই পাশে এল আসলে আছে, একটু ভালো করে বুঝে বুঝে দেখো। এল কিভাবে আছে? এল টু দি পাওয়ার 0 ভাবে আছে এল, টি টু দি পাওয়ার 1 আর এল টু দি পাওয়ার কি 0, এল টু দি পাওয়ার 0 মানেই তো 1। তাহলে যখন কেউ থাকবে না, ধরো কেউ নেই এখানে, একেবারেই অ্যাবসেন্ট, তার মানে তার পাওয়ার হচ্ছে 0। তাহলে এইবার সূচক সমীকৃত করো, সূচক সমীকৃত করে এই ম্যাথগুলা করতে লাগলে তুমি 2-1টা বুঝে গেলে খুবই মজা। তাহলে এল টু দি পাওয়ার 0 তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তারপরে -2y ইকুয়াল টু 1। তাহলে অতএব ভাই ওয়াই ইকুয়াল টু -1/2। দেখি তাহলে ওয়াই এর মানটা বসাই -1/2। তাহলে ওয়াই এর মানটা যদি -1/2 হয় তাহলে এক্স এর মানটা হচ্ছে 1/2, তাহলে এক্স হচ্ছে 1/2 এবং ওয়াই হচ্ছে -1/2। কি ক্লিয়ার? তাহলে অতএব সমীকরণটি টি ইকুয়াল টু ধ্রুবককে এল টু দি পাওয়ার এক্স, তার মানে এল টু দি পাওয়ার 1/2
আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ। তো তুমি যদি সুন্দর করে সাজায় লিখতে চাও, এটা লিখলে হবে না তা না, হবে, এটা ক্যান্সার লিখে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দর করে সাজায় লিখতে চাইলে এভাবে লিখতে পারো। এল টু দি পাওয়ার হাফ মানে রুট এল আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ মানে নিচে রুট ওভার জি। তো একবার যদি একসাথে যদি লিখি তাহলে রুট ওভার এল বাই জি, তাহলে রুট ওভার এল ডিভাইডেড বাই জি। আর তোমরা এই সূত্রটা জানো, এই সূত্রের মূল সূত্রটা কি তোমরা সেটা জানো যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখানে ধ্রুবকটা হবে এই যে কে, এই ধ্রুবকটা হবে আসলে 2 পাই, এই ধ্রুবকটা কি হবে 2 পাই হবে, কি তাই না? মজা না বলো তো? তো 2 পাই তুমি লিখবা না, আপাতত তুমি জানো না, আপাতত তুমি এখনো সরল সন্ধিত স্পন্দনের অধ্যায় 8 অধ্যায় তুমি এখনো পড়ো নাই। কি বলো, কে বুঝো নাই? কে বুঝো নাই দেখি হাত তোলো যে ভাই আমি বুঝি নাই। ঠিক আছে, ওকে, না বোঝার কিছু নাই। দেখি এবার তোমরা একটু কঠিনটা পারো কিনা, দিব বলো, কঠিনটা দিব কিনা বলো। কত নম্বর করছিলাম আগেরটা? 6, 7 হবে এবার। 7 বলা হচ্ছে সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার শক্তি, সরল ছন্দিত স্পন্দন কণার শক্তি ই, শক্তি ই, কণার ভর এম, কৌণিক কম্পাঙ্ক ওমেগা, কৌণিক কম্পাঙ্ক ওমেগা বা কৌণিক বেগ ওমেগা, ঠিক আছে, কৌণিক বেগ ওমেগা এবং বিস্তারের উপর নির্ভর করে, এবং বিস্তার এ, অ্যামপ্লিটিউড বিস্তার এ এর উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে। ঠিক আছে, অনেকে বিস্তারটা বুঝো না, দেখো আমি বিস্তারটা বুঝাই দিই। একটু আগে যে সরল দোলক আঁকলাম না, ওইটা দিয়ে আমি তোমাকে বিস্তারটা বুঝাই দিচ্ছি। সরল দোলকের এইটা হচ্ছে সাম্য অবস্থা। এবার সাম্য অবস্থা থেকে সরল দোলকটা একবার এইদিকে যাবে আর একবার এইদিকে যাবে, ঠিক আছে, এভাবে দুলতে দুলতে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে। তো সরল দোলক এই দিকে ডান দিকে, সাম্য অবস্থান থেকে ডান দিকে যত দূরে যাবে বা বাম দিকে যত দূরে যাবে, এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে বিস্তার, এই দূরত্বটাই হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড, দ্যাট ইজ এ। তাহলে সরল দোলকের বা সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার, সরল দোলকও কিন্তু একটা সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা, অর্থাৎ এই বস্তুটা যখন এইভাবে দুলতে থাকবে সেটা কিন্তু সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন একটা কণা। অথবা ধরো একটা স্প্রিং আছে, সেই স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলাইছো, ঝুলানোর পরে এই বস্তুটাকে একটু টান দিয়ে ছেড়ে দাও, এটা এইভাবে অসিলেট করতে থাকবে। তাহলে এই অসিলেট করতে থাকলে এটাকে বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা। পর্যাবৃত্ত গতিতে তোমরা পড়ছো সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা। তাহলে এই সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার শক্তি ই, এটা নির্ভর করে বস্তুটার ভর, বস্তুটার কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ ওমেগা, তুমি এটা জানো, ওমেগা আমি অলরেডি তোমাকে শিখাইছি, আর বিস্তার এ, এই তিনটা জিনিসের উপর নির্ভর করে। তাহলে সূত্রটি কেমন হবে, সূত্রের সঠিক রূপটি কেমন হবে? তাহলে ধরি ই এটা সমান সমান ধ্রুবককে এম টু দি পাওয়ার এক্স, ওমেগা টু দি পাওয়ার ওয়াই এবং এ টু দি পাওয়ার জেড, 1 নম্বর সমীকরণ। তাহলে এবার সূচক সমীকৃত করে, আগে দুই পাশে হিসাব করি। শক্তির মাত্রা ভাই যে শক্তি বলুক, কণার শক্তি বলছে তো শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, শক্তির মাত্রা মানে শক্তির মাত্রা। এবার আসো এম টু দি পাওয়ার এক্স, ওমেগা, বলো ওমেগার মাত্রা কি বলো তো? ওমেগার মাত্রা মানে এফ এর মাত্রা, তাহলে টি টু দি পাওয়ার -1, বুঝছো? জানো তো? নাহলে খাতা উল্টাও, যদি না জানো ভুলে গেলে খাতা উল্টাও, ভুলে যাওয়া যাবে না, ভুলে গেলে অন্যায়। তাহলে টি টু দি পাওয়ার -1 তার পাওয়ার ওয়াই, আর এ হচ্ছে বিস্তার এল লেন্থ, পাওয়ার কত জেড। তাহলে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার -y, এল টু দি পাওয়ার জেড। তাহলে দেখি কি কি পাওয়া যায়। সূচক সমীকৃত করে x ইকুয়াল টু 1, ঠিক আছে, -y ইকুয়াল টু 2, তাহলে অতএব y ইকুয়াল টু -2। কি হয়েছে বলো তো? হয়েছে না? ভুল করে ফেলেছি। কি ভুল? দেখো এল এর পাওয়ার আর আমি এখানে নিচ্ছি টি এর পাওয়ার, হবে না? এল এর পাওয়ারের সাথে এল এর পাওয়ার নিতে হবে, এটা কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি, বুঝছো? তাহলে এল এর পাওয়ার 2, এল এর পাওয়ার জেড, তাহলে জেড ইকুয়াল টু 2, তারপরে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -y, তাহলে -2 ইকুয়াল টু -y,
-2 ইকুয়াল টু -y, তাহলে অতএব y ইকুয়াল টু 2, বুঝছো? তাহলে অতএব দেখি সূত্রটি কি দাঁড়াইলো। অতএব সূত্রটি e ইকুয়াল টু k m টু দি পাওয়ার x মানে 1, ওমেগা টু দি পাওয়ার y, y হচ্ছে 2, আর a টু দি পাওয়ার z, z হচ্ছে 2, তাহলে a স্কয়ার। তাহলে অতএব সূত্রটা হচ্ছে e ইকুয়াল টু k, ঠিক আছে, e ইকুয়াল টু k, এই k হচ্ছে হাফ, তো তুমি হাফ জানো না, এখন হাফ জানো না, বুঝছো? k এর মান হাফ তুমি তো এখন জানো না, m ওমেগা স্কয়ার a স্কয়ার, ঠিক আছে, m ওমেগা স্কয়ার a স্কয়ার, এটা হচ্ছে সূত্রের সঠিক রূপ। কি বুঝছো? ওকে, দেখছো তোমরা অনেকেই পারতেছো, মজা না বলো তো? এগুলো সলভ করা অনেক মজা না? তাহলে এবার তোমাদের একটা করতে দিব, ঠিক আছে, লাস্ট একটা তোমাদের করতে দিব, এটা করেই আমাদের ছুটি। সহজ পড়া, ছোট পড়া, তাহলে লাস্ট একটা করতে দিব, করতে দিয়েই ছুটি, ঠিক আছে? তাহলে চলো, টানা তারের কম্পন, টানা তারের কম্পন, এটা তারের টান বল টি, টান বলকে টেনশন ফোর্স টি দিয়ে লেখে, তুমি চাইলে এটাকে এফ দিয়েও লিখতে পারো, কিন্তু আমি এখানে টান বলটাকে টি দিয়ে লিখতেছি। তাহলে টান বল, এই টি কিন্তু বল, হ্যাঁ, তাহলে তারের টান বল টি, তারপর তারের দৈর্ঘ্য ধরো ক্যাপিটাল লেটার এলও দিতে পারো, স্মল লেটার এলও দিতে পারো, তোমার খুশি, তোমার ইচ্ছা। এবং একক দৈর্ঘ্যের ভর, এবং তারের একক দৈর্ঘ্যের ভর মিউ, এটা এম না কিন্তু, এটা মিউ, একক দৈর্ঘ্যের ভর মিউ, এদের উপর নির্ভরশীল, তাহলে সঠিক সূত্রটি তো তোমার একটু বুঝাই দিই, কার সঠিক সূত্রটি? কম্পন মানে কম্পাঙ্কের সঠিক সূত্রটি, এফ, তার মানে কম্পাঙ্ক এফ, তোমার আর কিছু বুঝতে হবে না, কার কম্পাঙ্ক কিসের কম্পাঙ্ক বুঝতে হবে না। এফ এটা নির্ভর করে বলের উপর, বল, আর নির্ভর করে কিসের উপর? দৈর্ঘ্য এল এর উপর, আর নির্ভর করে কিসের উপর? একক দৈর্ঘ্যের ভর মিউ এর উপর, এই তিনটা রাশির উপর নির্ভর করে। তাহলে সূত্রের সঠিক রূপটি কি হবে, বুঝছো? তো দেখো সূত্রটা আমি একটু বুঝাই দিই তোমাদের, যাতে একটু আমিষ লাগে, একেবারে নিরামিষ লাগে এরকম যাতে না হয়। ধরো কোনো একটা তারকে টান করে এভাবে বাঁধা হয়েছে, একটা তার, তো এই তারটাকে এবার আমি যখন এভাবে ধরে টান দিয়ে ছেড়ে দিব, তাহলে টিং করে শব্দ হবে না? মানে গিটারের মতো। গিটারে তোমরা তার দেখছো না, 6টা 5টা তার থাকে না গিটারে, তারপরে উকুলেলে, তো সেই গিটারের তারে যখন এরকম বাজানো হয় তখন টিং করে আওয়াজ হয় না? তো এই যে আওয়াজ যখন হচ্ছে তখন তারের কম্পাঙ্ক, তো সেই কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করে? তারের টানের উপর নির্ভর করে। দেখো এই তার কিন্তু টান করে রাখা হয়েছে, দেখবা যারা গিটারিস্ট তারা যখন গিটার বাজে তখন দেখবা গিটারের প্রথমে কর্ড টর্ড টাইট করে নেয়, এভাবে একটু ঘুরাই টুরাই টাইট করে নেয়। তো এই যে টাইট করে নিলাম, তার মানে কি টান দিয়ে নিলাম, বেশি টান দিয়ে নিলাম, যত বেশি টাইট করে নিব তত বেশি টান, তাহলে টান বল দিব। তাহলে এই তারের টান বলের উপর, এই তারের কম্পাঙ্ক এফ, এটা নির্ভর করে তারের টান বল টি এর উপর, এই যে তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য এল, এই এল এর উপর নির্ভর করে, এবং এই তারের একক দৈর্ঘ্যের ভর, ধরো তারটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর ভর মনে করো যে 1 গ্রাম, এবার একক দৈর্ঘ্যের ভর তাহলে কত গ্রাম, তাহলে সেই ভরের উপর নির্ভর করে, তাহলে সেই একক দৈর্ঘ্যের ভর সেটা হচ্ছে মিউ, এইগুলোর উপর নির্ভর করে। তাহলে এখন তোমার সূত্রের সঠিক রূপটা খুঁজে বের করতে হবে, তাহলে বলো পারা যাবে কিনা? তাহলে কি লিখবা? ধরি, ঠিক আছে, এখান থেকে লিখবো, এখানে লিখি, ধরি কম্পাঙ্ক এফ, তারের কম্পাঙ্ক এফ, এটা নির্ভর করে কার উপর? টি এর উপর, মিউ এর উপর, এল এর উপর। তাহলে টি টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই এবং মিউ টু দি পাওয়ার জেড। তাহলে এটাকে আমরা বললাম 1 নং সমীকরণ। কি ক্লিয়ার? এটাকে আমরা বললাম 1 নং সমীকরণ। তাহলে আসো এবার হিসাব নিকাশ করি, ভালো করে বুঝবা, দাঁড়াও আগে লিখবা না কেউ, ভালো করে বুঝবা। এফ এটা তো কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কের ডাইমেনশন টি টু দি পাওয়ার -1। কে এটা তো মাত্রাবিহীন ধ্রুবক, এর তো কোনো একক মাত্রা নাই। এই টি কিন্তু সময় টি না,
ভালো করে বুঝিও, এই টি কিন্তু সময় টি না, এটি কিন্তু বল টি, বল এফ। তাহলে এই টিটা আসলে বল এফ। তাহলে এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে এক্স। ভালো করে বুঝিও, এই লাইনটা কিন্তু আমি আবার বলবো না। এল কি? এল হচ্ছে দৈর্ঘ্য। ভালো করে নামগুলা দেখবা, দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের মাত্রা তো এলই, লেন্থ। তাহলে এল টু দি পাওয়ার ওয়াই, ঠিকই আছে। এবার মিউ, মিউ কি? একক দৈর্ঘ্যের কি? ভর। তাহলে ভরের মাত্রা কি? এম। তাহলে এম টু দি পাওয়ার জেড। কি বুঝতে পারছো? আমি আরেকবার বলি, এফ ফ্রিকোয়েন্সি, তাহলে টি ইনভার্স। কে মাত্রাবিহীন, কে তো কনস্ট্যান্ট, মাত্রাবিহীন কনস্ট্যান্ট। টি হচ্ছে বল, এম এল টি টু দি পাওয়ার -2 পাওয়ার এক্স। এল দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা লেন্থ এল, এল টু দি পাওয়ার ওয়াই। মিউ একক দৈর্ঘ্যের ভর, তাহলে ভর এম, এম টু দি পাওয়ার জেড। এখানে একটু ভুল করছি, এটার মাত্রা এম না, একক দৈর্ঘ্যের ভর। ভালো করে বুঝিও, একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর। শুধু ভর হইলে এম হইতো, কিন্তু একক দৈর্ঘ্যের ভর এম না। দেখি কে বলতে পারে, বলো তো দেখি একক দৈর্ঘ্যের ভর, দেখি বলো একক দৈর্ঘ্যের ভর কি হবে? একক দৈর্ঘ্যের ভর এম না। যেমন আমি তোমার দেখো দেখাই, এল দৈর্ঘ্যের ভর যদি হয় এম, তাহলে অতএব একক দৈর্ঘ্যের ভর হবে এম ডিভাইডেড বাই এল। তার মানে মিউ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এল। তাহলে এম হচ্ছে ভর ডিভাইডেড বাই দৈর্ঘ্য, বুঝছো? ভর ডিভাইডেড বাই দৈর্ঘ্য, অর্থাৎ এম এল টু দি পাওয়ার -1। যেমন ওই যে আমরা টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, একক সময়ের অতিক্রান্ত দূরত্ব, এটা যেমন এল হয়নি, কি হয়েছিল? এল টি টু দি পাওয়ার -1 হয়েছিল না? একক সময়ের দূরত্ব, টি তম সময়ের দূরত্ব, সেটা এল টি টু দি পাওয়ার -1 হয়েছিল। ঠিক তেমনি এটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1, একক দৈর্ঘ্যের ভর, বুঝছো? তাহলে এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম একক দৈর্ঘ্যের ভর এম এল টু দি পাওয়ার -1, তার পাওয়ার হচ্ছে জেড। তাহলে এবার আসো, দেখো এই পাশে আছে টি টু দি পাওয়ার -1, ওই পাশে আমরা একটু সাজাই আগে। এম এম এখানে আছে, এম এখানে আছে, তাহলে এম টু দি পাওয়ার এক্স প্লাস জেড। এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার -জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। টি টু দি পাওয়ার -2x, টি টু দি পাওয়ার -2x। আর আছে টি, টি আর নাই। এইবার দেখো এই পাশে টি আছে, কিন্তু এই পাশে এম নাই, কিন্তু এই পাশে আবার এম আছে। এই পাশে এল নাই, কিন্তু এই পাশে আবার এল আছে। তাহলে মন খারাপ করার কিছু আছে? বলো, মন খারাপ করবা? তাহলে এম টু দি পাওয়ার কি আছে? এই পাশে 0। এল টু দি পাওয়ার কি আছে? এই পাশে 0। আর টি টু দি পাওয়ার -1। তাহলে এম টু দি পাওয়ার এক্স প্লাস জেড, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এবং টি টু দি পাওয়ার -2x। তাহলে এবার সূচক সমীকৃত করে, সূচক সমীকৃত করে, সূচক সমীকৃত করে এম টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস, সরি ওয়াই বলতেছি, জেড, এক্স প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে মন খারাপ করার কিছু নেই, সামনে আগাতে থাকো। এল টু দি পাওয়ার 0, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0, সামনে আগাইতে থাকো। টি টু দি পাওয়ার -1, তাহলে -1 ইকুয়াল টু -2x। ওকে, ডান। তাহলে এক্স ইকুয়াল টু হাফ। তাহলে একটা মান আমরা পাইলাম আগে, এক্স ইকুয়াল টু হাফ, এটা তো পাইলাম। এক্স ইকুয়াল টু হাফ, এটা তো পাওয়া গেল। ওকে, এবার এক্স এর মানটা এখানে বসাই। তাহলে এক্স এর মানটা হাফ প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে অতএব জেড এর মানটা -1/2। তাহলে জেড এর মানটা -1/2, জেডও পাইলাম। এবার এক্স আর জেড এখানে বসাই, আসো। এক্স এর মান হাফ বসাইলাম, প্লাস ওয়াই, আর জেড এর মান -1/2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, প্লাস হাফ ইকুয়াল টু 0। প্লাস হাফ প্লাস হাফ 1, তাহলে ওয়াই ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম। কি ক্লিয়ার? তাহলে অতএব সূত্রটি, অতএব সূত্রটি এফ ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার এক্স। তাহলে টি টু দি পাওয়ার এক্স কোথায়? এক্স হাফ। ওকে, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার 1, মিউ টু দি পাওয়ার জেড, অর্থাৎ মিউ টু দি পাওয়ার -হাফ। ঠিক আছে, এভাবে রেখে দিলে হবে, কোনো সমস্যা নেই। আর তুমি যদি মনে করো না আর একটু সাজাবো, তাহলে অতএব তুমি লিখতে পারো এফ ইকুয়াল টু কে, এফ ইকুয়াল টু কে। দেখো তো, টি টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার টি, আর টি টু দি পাওয়ার -হাফ মানে নিচে রুট, আর এল টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 1 না তো, এল টু দি পাওয়ার, সরি আমি একটু ভুল লিখছি, এল টু দি পাওয়ার -1, ওয়াই এর মান তো -1, ওয়াই ইকুয়াল টু -1, তাহলে এল টু দি পাওয়ার -1। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো তো এটা লেখা যায় কিনা, রুট ওভার টি
আর নিচে রুট ওভার মিউ, আর নিচে হচ্ছে এল। দেখো এটা লেখা যায় কিনা, বলো এটা লেখা যায় কিনা? রুট ওভার টি, নিচে রুট ওভার মিউ, আর নিচে নিচে হচ্ছে এল, কারণ এল টু দি পাওয়ার -1। তাহলে আরেকটু সুন্দর করে যদি লিখতে চাই তাহলে এভাবে আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এল রুট ওভার টি বাই মিউ। এই যে এটা হচ্ছে সঠিক সূত্র, ঠিক আছে? এটাই হচ্ছে সঠিক সূত্র। দেখো সূত্রটা ভালো করে দেখো, কে ডিভাইডেড বাই এল রুট ওভার টি বাই মিউ। দেখো তুমি এই অধ্যায় পড়োনি, এই অধ্যায় হচ্ছে তরঙ্গের অধ্যায়, শব্দ তরঙ্গের অধ্যায়। এই অধ্যায় তুমি পড়োনি, কিন্তু তারপরও এই অধ্যায়ের সূত্রটা কেমন হবে তুমি জানো, ঠিক আছে? এই অধ্যায় তুমি পড়োনি, কিন্তু তারপরও সূত্রটা কি হবে সেটা তুমি জানো। কি ক্লিয়ার? বলো বলো বলো। ঠিক আছে, এই যে দেখো দেখো এই যে সূত্রটা আমি এখানে একটু ই করে রাখছিলাম আমার, ও এখন এখন নেট পাইছে। এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই দেখো 2l, এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2l রুট ওভার টি বাই মিউ। দেখছো এখানে এই যে ধ্রুবক হিসাবে আমরা কে রাখছি না, কে এর মানটা হচ্ছে হাফ, ঠিক আছে? কে এর মানটা হচ্ছে হাফ। তাহলে 1 ডিভাইডেড বাই 2l রুট ওভার টি বাই মিউ। দেখো সূত্রটা, এটা আমরা পড়বো কোথায়? এটা আমরা পড়বো হচ্ছে তরঙ্গ শব্দের চ্যাপ্টারে। এটা আমরা পড়বো হচ্ছে তরঙ্গ শব্দের চ্যাপ্টারে। এবার দেখো তোমার মনে করো যে ভিসকোসিটির ইকুয়েশনটা দেখাই, ভিসকোসিটি ফোর্সের ইকুয়েশনটা আমি তোমার দেখাই। এই যে আবার একটু আগে দেখলাম নেট ছিল, এখন আবার নেট নাই, দেখছো? তাহলে তুলে নাও, দ্রুত তুলে নাও। একটু আগে নেট ছিল, এখন আবার নেট নাই। আচ্ছা বাদ দাও। তাহলে পারবা না বলো তো, বলো পারবা কিনা? ঠিক আছে, ওকে। তাহলে এই যেগুলা করালাম এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। আজকে যেগুলো করানো হলো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। তাহলে নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ত্রুটি, এই অধ্যায়ের মূল ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ নেক্সট দিন আমরা পড়বো। তাহলে নেক্সট দিন আমরা হিসাব নিকাশ করবো কিসের? ত্রুটির। ওকে, ক্লিয়ার? তাহলে আজকে শেষ। বলো দেখি তোমাদের কোনো কথাবার্তা থাকলে বলো, করো। এখন কত কমেন্ট করবা করো তো দেখি, তোমাদের কমেন্ট তো দেখিই নাই। এখন কিছু বলার থাকলে বলো। দাদা ভেক্টর শুরু কবে হবে? এই অধ্যায় শেষ হলে ভেক্টর শুরু হবে, এই অধ্যায় শেষ হলে ভেক্টর শুরু হবে। এইচডব্লিউ কি? এইচডব্লিউ হচ্ছে তোমরা যে বই কিনছো, যে বই তোমার বাসায় আছে সেই বই খুঁজে এই টাইপের প্রবলেমগুলো খুঁজে বের করবা, বের করে ওইগুলা প্র্যাকটিস করবা, কিন্তু দেখবা যে সবই আমি করাই দিছি। এমডি আরাফাত ডেইলি রুটিন ভাই সব বুঝছি, গুড। সব বুঝাই, এই অধ্যায় যদি না বুঝো তাহলে হবে? এই অধ্যায় যদি না বুঝো তাহলে তার মনে করো যে ফিজিক্স পড়াই বৃথা। যে তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছো না, তোমরা পড়ছো কিনা আমি জানি না, কবিতাটা সার্চ দেবা, গুগলে সার্চ দিয়ে দেখবা যে 16 আনাই বৃথা, বিদ্যে বোঝাই বাবু মশাই চড়েন শখের বোটে, মাঝিরে কয় বলতে পারিস সূর্যি কেন ওঠে। একটা কবিতা আছে, সুন্দর একটা কবিতা, আমরা পড়ছিলাম। তো এই কবিতাটা পড়বা। তো তুমি যদি এই টপিক না বুঝো তাহলে তুমি কিন্তু তোমার জীবনের 16 আনাই বৃথা। আপেক্ষিক ত্রুটি কবে শুরু করবেন? এই যে ত্রুটি নেক্সট দিন আমরা পড়বো। অপূর্ব ভাইয়া মেবি কি লিখছ? মেবি নেবে ভেক্টর। হ্যাঁ আমি ভেক্টর নিব, তোমাদের অপার ভাইয়া গতিবিদ্যা নিচ্ছে না, আমি ভেক্টর নিব। দেখি তোমাদের আনমিউট করি, আনমিউট করি। তোমরা এখন চাইলে কথা বলতে পারবা, তোমরা এখন কেউ কেউ যদি চাও কথা বলতে পারবা। যেমন আমি দেখতে পাচ্ছি এমডি আবু সাহেব, বলো। কি? হ্যাঁ কেন? এইভাবেই চলবে তো, দিনে তো ক্লাস হইতে হবে না, কারণ ক্লাসগুলো তো সব রাতেই হবে, বুঝছো? কিভাবে পড়বা? তোমার এখন কাজ হচ্ছে, তোমার এখন লাইফে কাজ হচ্ছে খাওয়া, ঘুমানো, হ্যাঁ, আর ক্লাস করা। তোমার লাইফে কাজ হচ্ছে এখন এটা, তোমার আর কোনো কাজ নেই।
দাঁড়াও আমি একটু ফেসবুকে লাইভটা কেটে দিই। দিনে কয় ঘন্টা না, এইগুলা এই দেখো এই প্রশ্নগুলো অবান্তর। কারণ মানে ঘন্টা মেপে ঘড়ি মেপে পড়াশোনা হয় না, ঠিক আছে? ঘড়ি মেপে পড়াশোনা হয় না। তোমার তোমার যতক্ষণ পড়তে ভালো লাগবে তুমি ততক্ষণ পড়বা, সহজ কথা। হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার যেভাবে পড়া হবে তুমি সেইভাবে রুটিন করে নিবা। তোমার যদি মনে হয় আমার লাইভ ক্লাস করতে সমস্যা হচ্ছে, তুমি তাহলে পরবর্তীতে রেকর্ড করবা, ঠিক আছে? সব ধরনের অপশন আমাদের আছে। তোমার যেটা ভালো লাগে তুমি তোমার মতো করে রুটিন সাজায় নিবা, তোমার যেটা ভালো লাগে তুমি সেই কাজটা করবা, কিন্তু পড়াশোনা করবা, এটাই হচ্ছে কথা। না, ক্লাসগুলো ডাউনলোড করার কোনো অপশন নেই, ক্লাসগুলো ওয়েব অ্যাপে থাকবে আর এখানে ফেসবুকেই থাকবে। এই ক্লাসগুলো তোমরা ডাউনলোড করার কোনো দরকার নেই। কোন ক্লাস মিস গেছিল? আগের যে ক্লাস মিস গেছিল আগের দিনের ওই ক্লাসটা তো আজকে করালাম, সমস্যা নেই। মানে তোমাদের একটা ক্লাস অফ গেছে, এটাই আর কিছু না। সান্দ্র বল হচ্ছে তরলের মধ্য থেকে যখন কোনো বস্তু, দাঁড়াও 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 তোমাদের একটু বন্ধ করি। তরলের মধ্য থেকে যখন কোনো বস্তু নিচের দিকে গতিপ্রাপ্ত হয়, যখন তরলের মধ্য থেকে যায় তখন তরল একটা বাধা দেয়, তরলের এই বাধাদানকারী বলটাকে বলা হয় সান্দ্র বল। এটা ফ্রিকশনের মতো, তরলের ফ্রিকশন। যেমন তুমি কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ পড়ছো না, তরল পদার্থের ক্ষেত্রে ঘর্ষণটাকে বলা হয় সান্দ্র বল। হ্যাঁ, কিসের সম্পর্কে? আজকের ক্লাসের এইচডব্লিউ দিলে ভালো হইতো। আচ্ছা, এইচডব্লিউ তুমি বই থেকে খুঁজে বের করিও, ঠিক আছে? যে কটা করালাম দরকার এই কটা তুমি আবার করো, তাহলেই হবে। আর আর কারো কথা শোনা যাবে না, এখন আমি শেষ করে দিচ্ছি, কারণ এখন সবাই একসাথে কথা বলতেছে, আমি কারো কথা শুনতে পাচ্ছি না। ও মাই গড, কারো কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, কারো কথা শোনা যাচ্ছে না। ওই ব্যাপারে আমি বললাম যে না, তোমাদের অ্যাক্সেস দিলাম, তোমরা কথা বলো, সবাই একসাথে কথা বলা ধরছে। ওকে ভাই, এই চ্যাপ্টারটা শেষ কত লেকচার লাগবে যদি বলতেন। তুমি মনে হয় আমার এই যে একজন এমডি ইসমাইল হোসেন দুইটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না যে ভাই আর কতক্ষণ পড়াবেন, এবং আর একটা কোশ্চেন হচ্ছে ভাই এই চ্যাপ্টারটা শেষ হইতে আর কয়টা ক্লাস লাগবে। এই দুইটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না। প্রথম দিন তোমাদের বলছিলাম, তুমি মনে হয় প্রথম দিন ছিল না। ওকে, আজকে শেষ, বিদায়, টাটা।